এটিএন বাংলা বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টল এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুল হুসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত, বর্তমান, আগামী গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা তার, ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই চট্টল এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আমরা আজ এক বিশেষ বাহিনী নিয়ে কথা বলবো, যারা সবচেয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আমাদের সমুদ্র, আমাদের উপকূলীয় অঞ্চলকে রক্ষার্থে কাজ করে যাচ্ছেন। বঙ্গোপসাগরের বিশাল জলরাশি থেকে শুরু করে কর্ণফুলীর মোহনা, চট্টগ্রাম বন্দর থেকে মহেশখালীর দ্বীপাঞ্চল পর্যন্ত, যেখানে আসলে সকলের চোখ যেখানে আসলে পৌঁছায় না, সেই জায়গা পর্যন্ত এই পাহাড় দেওয়ার ক্ষেত্রে বা নিরাপত্তার ক্ষেত্রে বা নিরাপদে রাখার ক্ষেত্রে আমাদের সমুদ্রকে, আমাদের উপকূলীয় অঞ্চলকে তারা নিরলসভাবে কাজ করছে। আমরা কথা বলবো বাংলাদেশ কোস্ট গার্ড নিয়ে। আমাদের সমুদ্র এবং উপকূলীয় অঞ্চলকে রক্ষার্থে নিঃশব্দে বা নিরলসভাবে যারা কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড, তার পূর্ব অঞ্চল কীভাবে কাজ শুরু করে, আমাদের এই পূর্ব অঞ্চলকে বঙ্গোপসাগর দ্বীপ, বিশাল জলরাশি থেকে কর্ণফুলীর মোহনা, এদিকে মহেশখালীর থেকে শুরু করে আমাদের চট্টগ্রাম বন্দর থেকে মহেশখালী দ্বীপাঞ্চল, এইসব এলাকাগুলা আওতাধীন এই বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্বাঞ্চল আওতাধীন এই অঞ্চলগুলোকে রক্ষার্থে এই যে বাংলাদেশ কোস্ট গার্ড কীভাবে কাজ করে যাচ্ছেন, তারা প্রতিনিয়ত কীভাবে কাজ শুরু করছে এবং এই যে রক্ষা করার কাজে, নিরাপত্তার কাজে বা নিরাপদে রাখার কাজে যে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করব। তাদের পদ্ধতি নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করব। আমাদের স্টোরিতে উপস্থিত হয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব ঝুঁটের সম্মানিত জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শাহিন মজিদ। আপনাকে স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ প্রথমে আপনাকে এবং আপনার অনুষ্ঠানের আয়োজকদের আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি শুরুতে একটু আপনি আপনার প্রতিষ্ঠান বাংলাদেশ কোস্ট গার্ডকে যদি আপনি একটু পরিচয় করে দিতেন, আপনি এই আপনার পূর্ব জোন নিয়ে একটু যদি আপনি কথা বলতেন, পূর্ব জোনের প্রস্তুতি, পূর্ব জোনের কার্যক্রম নিয়ে যদি বলতেন জনাব শাহিন মজিদ। ধন্যবাদ। আবার প্রথমেই আমি বাংলাদেশ কোস্ট গার্ডের জোন সম্পর্কে একটু আলোকপাত করি। বাংলাদেশ কোস্ট গার্ড 4টি জোনে বিভক্ত: পূর্ব জোন, দক্ষিণ জোন, পশ্চিম জোন এবং ঢাকা জোন। এই 4টি জোনের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ড তার নানাবিধ কার্যক্রম পরিচালনা করে থাকে। বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন চট্টগ্রাম বিভাগের নোয়াখালীর লক্ষ্মীপুর থেকে বাংলাদেশের একদম দক্ষিণে অবস্থিত সেন্ট মার্টিন পর্যন্ত এই পূর্ব জোনের কার্যক্রম বিস্তৃত, উপকূলীয় অঞ্চল এবং সমুদ্র এলাকা নিয়ে। বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন কোস্টগার্ড সৃষ্টির সূচনা লগ্ন থেকে উপকূলীয় অঞ্চলে এবং সমুদ্রে নিরাপত্তা প্রদানের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা প্রদান, সমুদ্রে জলযান তল্লাশি, মৎস্য সম্পদ রক্ষা, অবৈধ মৎস্য সম্পদ আহরণে প্রতিহত করা, অবৈধ মাদক মানব পাচার রোধ, মিয়ানমার নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ, দুর্যোগকালীন তা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা সহ সমুদ্রের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্বসমূহ দক্ষতার সাথে এই পূর্বজন পালন করে যাচ্ছে। বাংলাদেশ কোস্ট গার্ড আসলে এটার কখন থেকে যাত্রা শুরু, আপনাদের এটার মূল কাজ কি? বাংলাদেশ কোস্ট গার্ড মূলত 1995 সাল থেকে তার যাত্রা শুরু করে। সেই থেকে আজ অবধি প্রায় 30 বছর অতিক্রান্ত হয়েছে। এই 30 বছরে বাংলাদেশ কোস্ট গার্ড বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র, আভ্যন্তরীণ জলপথ পর্যন্ত নিরাপত্তা প্রদানের পাশাপাশি জনগণের নিরাপত্তা, সমুদ্রের বাণিজ্যিক জাহাজ, মৎস্য সম্পদ রক্ষা, জেলেদের জীবন রক্ষা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম বিভিন্ন সময়ে পরিচালনা করে আসছে। এবং এইভাবে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের অর্থনীতিতে, দেশের বাণিজ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মূলত আপনি কি কাজে নিজেকে খুব ব্যস্ত রাখেন? আপনি জোনাল কমান্ডার হিসেবে শাহিন মজিদ আসলে প্রতিনিয়ত কি করে? জোনাল কমান্ডার পূর্ব জোন হিসেবে আমার দায়িত্ব কৌশলগত, সময়নিষ্ঠ এবং বহুমাত্রিক। এই দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে প্রতিনিয়ত পেশাদারিত্ব এবং গভীর নজরদারির মাধ্যমে আমার এই দায়িত্ব পালন করতে হয়।
প্রতিদিনের যে মূল দায়িত্বগুলো আছে তার মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু বিষয়াবলী আপনাকে একটু অবহিত করি। প্রথমেই আমাকে নিরাপত্তা পরিকল্পনার পাশাপাশি আমাকে সমস্ত কার্যক্রম খুব নিবিড়ভাবে তদারকি করতে হবে। জি। সমুদ্র, উপকূল এবং আভ্যন্তরীণ জলপথে নিয়মিত নিরাপত্তা প্রদানের জন্য আমাকে প্রতিনিয়ত টহল কার্য পরিচালনা করতে হয়। সেই সাথে আমাকে বিভিন্ন অভিযান এবং অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করতে হয়। এবং তা একটু বাস্তবায়নে তদারকি করে থাকেন এইসব। জি। তো এই কার্যক্রমগুলা করার জন্য কোস্টগার্ড পূর্ব জোনের বেজ, বিভিন্ন জাহাজ, বোট, স্টেশন এবং আউটপোস্টের কোস্টগার্ড সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ, তাদের শৃঙ্খলা, মনোবল এবং উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য আমাকে ধরে রাখার জন্য যে সমস্ত করণীয় দরকার সেগুলো কাজগুলো আমাকে প্রতিনিয়ত চালিয়ে যেতে হয়। সমুদ্র এবং নদীপথে যে সমস্ত অপরাধ এবং এই ধরনের আইনবিরুদ্ধ কাজগুলো পরিচালিত হয় সেগুলা বিশেষ করে আমাদের গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করেই আমাদের বিভিন্ন অপারেশনগুলা পরিচালনা করা হয়ে থাকে এবং মাঝে মধ্যে আমাদেরকে বাংলাদেশ নৌবাহিনী, বিজিবি, র্যাব, কাস্টমস, মৎস্য অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সরকার বিভিন্ন সমন্বয়ের মাধ্যমে এই কাজগুলোকে আমাকে অপারেশনগুলো পরিচালনা আপনার একটা মাদক নিয়ে কোনো একটা বড় অপারেশনের ক্ষেত্রে আপনাদের ফোর্স তো আছে। আপনারা চাইলে বাইরের বা অন্যান্য সংস্থার ফোর্সগুলাকে আপনি কাজে লাগাইতে পারেন। সমন্বয় করে থাকেন। মানে আমরা যে সবসময় যে একাই অভিযান পরিচালনা করি তা না। আবারও কোনো অভিযানে আপনারা চাইলে বিভিন্ন সংস্থাকে কাজে লাগান। সরকারি যেগুলো সংস্থার মাধ্যমে সহায়তা যদি নিতে চাই বা সমন্বয় করতে চাইলে অপারেশনের সাকসেসটা আরো বেশি হয়। বেশি হয়। এছাড়াও এই সমস্ত কাজগুলো করার পাশাপাশি বিভিন্ন দুর্যোগ এবং প্রাকৃতিক বিভিন্ন কারণে যদি কোনো জানমালের ক্ষয়ক্ষতি হয়, এটা সমুদ্রে হতে পারে, উপকূল এলাকায় হতে পারে। তো এই সমস্ত কাজগুলাতে আমাকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমার দক্ষ জনবল এবং অ্যাসেটগুলোকে ডিপ্লয় করতে হয় যেন জানমালের ন্যূনতম ক্ষতিটা আমরা এভয়েড করতে পারি আরকি। তো এছাড়া পূর্বজোন পরিচালনার জন্য এই জোনের যাবতীয় জনবলের প্রশিক্ষণ, তারপরে বাৎসরিক বাজেট এবং রক্ষণাবেক্ষণ, জনবলের প্রশিক্ষণ এই সমস্ত প্রশাসনিক কাজগুলো আমাকে নজরদারিতে এবং প্রতিনিয়ত লুক আফটার করতে হয়। এক কথায় বলতে গেলে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের যাবতীয় প্রতিদিনের যাবতীয় কার্যাবলীকে আ সু মানে ওয়েল কোঅর্ডিনেটেড ভাবে পরিচালনার জন্য আমাকে প্রতিদিন খুব নিবিড়ভাবে এই কাজগুলো আমাকে পরিচালনা করতে হয়। আমি একটু যদি জানতে চাই কিভাবে আপনারা এই সমুদ্র এবং উপকূলীয় অঞ্চলে টহল বা নজরদারিতে রাখেন? মানে কোন পদ্ধতিতে বা কিভাবে আপনারা করে থাকেন এই ব্যাপারটা? আ কোস্টগার্ড পূর্ব জোনের যে বিশাল উপকূলীয় অঞ্চল এবং তৎসংলগ্ন যে সমুদ্র এলাকা, এই বিশাল এলাকাটা কিন্তু আমরা দিন-রাত ২৪ ঘন্টা নজরদারির মাধ্যমে নজরদারিতে রাখি। আমাদের এই অপারেশনগুলো পরিচালনা করার জন্য মূলত আমরা জলে, স্থলে এবং সীমিত পরিসরে আকাশপথেও আমরা এই নজরদারিটা পরিচালনা করে যাচ্ছি। জলে বলতে পারেন আমাদের বিভিন্ন ছোট বড় অনেক জাহাজ আছে, পেট্রোগাড়ি আছে জলের মধ্যে? জল, স্থল এবং সীমিত পরিসরে আকাশপথে। তো আমি বলছি যে জলে বেসিক্যালি আমরা আমাদের বিভিন্ন ধরনের বড় ছোট জাহাজ আছে, যেগুলা সমুদ্র এলাকা পাহারা দেয়। সমুদ্রে যে সমস্ত occurrence-গুলো হয় সেগুলো আমরা লুক আফটার করি। সাথে আমাদের হাই স্পিড বোট আছে। ইমিডিয়েটলি রেসপন্স করার জন্য এই হাই স্পিড বোটগুলা ইউজ করা হয়। জলদস্যু তাদেরকে আটক করতে আপনাদের এই বুট বা স্পিড বুট এগুলো নট শুধুমাত্র যে জলদস্যু শব্দটা ওভাবে বললে জলদস্যু শব্দটা অনেক ব্যাপক আকারে কিন্তু বোঝায়। আমাদের দেশে কিন্তু জলদস্যু বা ওরকম নেই। যেটা হয় বাণিজ্যিক জাহাজে যেটা হয় সেটাকে আমরা ছিচকে চুরি বলতে পারি। পেটি থেফট ইংরেজিতে যেটা বলা হয় পেটি থেফট। জলদস্যু শব্দটা কিন্তু অনেক বড় অনেক ব্যাপক একটা বিষয়। সো আমরা এটাকে কিন্তু জলদস্যু বলি না তাদেরকে। তাদেরকে বলি নেহাত পেটের দায়ে তারা বাণিজ্যিক জাহাজ থেকে ছোটখাটো চুরি করে আরকি। তো য এটা তো বললাম সমুদ্রপথে কিভাবে করি আমরা জাহাজ, বোট, স্পিড বোটের মাধ্যমে অপারেশনগুলা বা নজরদারি কার্যক্রমগুলা পরিচালনা করি। সেই সাথে স্থলপথে বর্তমানে উপকূলীয় এলাকায় আমাদের যে সমস্ত উপকূল ধরে
বিভিন্ন জায়গায় আমাদের আউটপোস্ট এবং স্টেশন আছে। তো ওই আউটপোস্ট এবং স্টেশনগুলো এমনভাবে একটার পর একটা এমনভাবে সুবিন্যস্তভাবে পজিশন নেওয়া যেন পুরো এই উপকূল ধরেই কিন্তু আমরা নজরদারির মধ্যে রাখতে পারি। সো জলে কিছু হলে সেটা যদি স্থলভাগে যদি আসে, আমার স্টেশন আউটপোস্ট যারা আছে, আমার কোস্টগার্ডের সদস্যরা যারা আছে তারা রোড পেট্রোল, বিচ পেট্রোল ওইটার মাধ্যমে কিন্তু ওই অপরাধ কোনো যদি জল থেকে স্থলের দিকে আসে সেটাকে ওভাবে আমরা প্রতিহত। মানে শুধুমাত্র আপনি পানিতে করছেন না, জলে করছেন না। জল থেকে তো অপরাধটা হয়তো স্থলে চলে আসতে পারে। সেদিকে আপনাদের স্থলেও আপনাদের মধ্যে আমরা তো ১ম এ চেষ্টা করি সোর্সেই আমার অপরাধ থেকে ডিমিনিশ করে দেওয়া। তো জলে যদি কোনো কারণে স্থলে চলে আসে, স্থলে আমার স্টেশন আউটপোস্ট আছে, আমাদের কোস্টগার্ড প্রশিক্ষিত কোস্টগার্ড সদস্যরা আছে। তারা তখন টেক ওভার করে। এছাড়াও জলে এবং স্থলে উভয় ক্ষেত্রেই যেটা বললাম আকাশপথে যে সীমিত পরিসরে নজরদারি আমরা ড্রোনের মাধ্যমে জলে অপরাধীর যে সমস্ত জাহাজ, বোট বা কোনো আ বিদেশী অনুপ্রবেশকারী যদি কোনো জাহাজ এসেও থাকে, সেটা আমরা ড্রোনের মাধ্যমে কিন্তু আ দেখতে পাই। এবং এটা এই ক্ষেত্রে আপনার প্রযুক্তিকেও কাজে লাগে। অবশ্যই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের প্রশিক্ষিত যে সদস্যরা আছে, আমাদের অ্যাসেট যে সমস্ত আছে, সাগর নির্ভর যে সমস্ত অ্যাসেটগুলো আছে সেগুলোকে প্রযুক্তির সাথে মানে ফিউশন বলতে পারেন, ওয়েল ফিউজড করে আমরা আমাদের এই অপারেশনগুলা পরিচালনা করি। অনেক বড় একটা এলাকা যেহেতু আপনি পূর্ব জোনে কাজ করেন। কোন জায়গাগুলোকে খুব গুরুত্ব সহকারে আপনি নজরদারিতে নিয়ে আসেন, টহলের মধ্যে নিয়ে আসেন? বা কেনই বা ওই এলাকাগুলাকে আপনি টহলের মধ্যে নিয়ে আসেন? কোস্টগার্ড পূর্ব জোনের বিস্তৃতি কিন্তু নোয়াখালী জেলার লক্ষ্মীপুর থেকে সেন্ট মার্টিন পর্যন্ত বিস্তৃত। তো এই পুরো এলাকাটায় বিভিন্ন নজরদারিতে রাখা। আমরা কিন্তু দিনরাত ২৪ ঘন্টাই বিভিন্ন ধরনের অপারেশন, অনুসন্ধান কার্যক্রম এবং গোয়েন্দা তথ্য যাতে করে সংঘটিত হওয়ার আগেই আমরা খোঁজ পেতে পারি। তো অপরাধের ধরন, অপরাধের কৌশল এবং অপরাধ এর ব্যাপ্তি বিবেচনায় লক্ষ্মীপুর থেকে সেন্ট মার্টিন পর্যন্ত এই সমস্ত উপকূলীয় এলাকায় কিছু হটস্পট আমরা আ নির্ধারণ করে নেই। যে সমস্ত এলাকায় সংঘটিত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। একটু বেশি থাকে আরকি। তার মধ্যে ১ম এ আসেই যে চট্টগ্রাম বন্দর এবং কর্ণফুলী মোহনা। আপনারা জানেন যে সেটার মধ্যে আমাদের একটু চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের বৈদেশিক আমদানি রপ্তানির একটা প্রবেশদ্বার এবং বাংলাদেশের অর্থনীতি কিন্তু রান করে এই চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানির উপর ভিত্তি করেই। এই চট্টগ্রাম বন্দরে কিন্তু প্রতিনিয়ত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাণিজ্যিক জাহাজগুলো আসে। তো ওই জাহাজগুলোর নিরাপত্তা প্রদান করা একটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের। আ জাহাজগুলোর যদি নিরাপত্তা আমরা দিতে না পারি তাহলে কিন্তু বাণিজ্যিক জাহাজগুলো এই বন্দরমুখী হবে না। তখন দেখা যাবে যে বাণিজ্যিক জাহাজগুলো এখানে বন্দরমুখী করতে তাদের ইন্স্যুরেন্স প্রিমিয়াম অনেক বেড়ে যাবে, খরচ বেড়ে যাবে। তারা অল্প টাকায় আসতে রাজি হবে না। এবং এই বন্দরের বহির্নোঙরে মার্চেন্ট শিপে যদি কোনো একটা ওই যে বললাম ছিচকে চুরি হয়, এটা আন্তর্জাতিক মহলে কিন্তু বন্দরে অনেক মানে দুর্নাম নিয়ে আসবে, দেশের জন্য একটা দুর্নাম নিয়ে আসবে। সো চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকার আ নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু আমাদের একটা সেনসিটিভ একটা দায়িত্ব। এবং চ্যালেঞ্জিং ও বটে। অবশ্যই চ্যালেঞ্জিং। আ দ্বিতীয়ত আসি হচ্ছে আ টেকনাফের আ নাফ নদী এবং টেকনাফ উপকূলীয় এলাকায়। ওইটা এটি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। কারণ মাদকের জন্য একটা হটস্পটও বটে এটা। যে ওই হটস্পট বলে এই কারণে এই নাফ নদী এবং টেকনাফের উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু বাংলাদেশের যে সমস্ত মাদক ঢুকে প্রবেশদ্বার হচ্ছে এই ২১ জায়গা। তো এখানে ওই জায়গা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মাদক পাচার, চোরাচালান, তারপরে অবৈধ অ অনুপ্রবেশ বলেন, এই ধরনের কাজগুলো কিন্তু এখান থেকে হয়ে থাকে। সো এই নাফ নদী বলেন, টেকনাফের উপকূলীয় অঞ্চল এগুলা উপকূলীয় এলাকায় আমাদেরকে প্রতিনিয়ত বিশেষ নজরদারিতে রাখতে হয় এবং অন্যান্য বাহিনীর সাথে কোঅর্ডিনেটেড এফোর্ট এর মাধ্যমে কিন্তু বিজিবি তো আছে। বিজিবি বা পুলিশ প্রশাসন, মাঠ প্রশাসন তাদের সাথে সমন্বয় করে এক্সাক্টলি আপনার যদিও বা আপনার দায়িত্বটা খুব বেশি পড়ে। আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি। সেই সাথে এটাকে আরো দেশের স্বার্থে আমরা আরো এটাকে আরো স্ট্রংলি যেন করতে পারি। কোন ধরনের অপরাধ হতে না পারে, মাদক ঢুকতে না পারে। এজন্য আমরা সময়ে, সময়ে কিন্তু অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করেই কিন্তু কাজগুলো করি। এরপরে আসি আপনার আম আ আ এ যে আন্তর্জাতিক জলসীমা যেটাকে আমরা ইন্টারন্যাশনাল মেরিটাইম বাউন্ডারি বলি। এই মাঝে, মাঝে দেখা যায় যে আন্তর্জাতিক জলসীমা ক্রস করে কিন্তু কিছু অবৈধ ফিশিং ট্রলার চলে আসতে পারে, বাণিজ্যিক জাহাজ চলে আসতে পারে।
সো এই অবৈধভাবে কেউ যেন আমাদের আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে চলে না আসতে পারে, অবৈধভাবে মাছ ধরতে না পারে, সেই জন্য কিন্তু আমাদের জাহাজ এবং ড্রোনের মাধ্যমে কিন্তু আমরা নজরদারি কার্যক্রমগুলো এটাও খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার। অবশ্যই আমাদের মানে পুরা মানে সমুদ্রের যে কোনো কাজই চ্যালেঞ্জিং এর মধ্যে এইটা আরেকটু বেশি ফ্লেভার দেয় আর কি। জি। তারপর আপনার কুতুবদিয়া থেকে পার্কি বিচ এইটা হচ্ছে আপনার এই যে যেটা বললাম বাণিজ্যিক জাহাজগুলোতে ছিচকে চুরি হয়। ছিচকে চোরগুলো কিন্তু উৎস হচ্ছে এই কুতুবদিয়া থেকে পার্কি এলাকার থেকে কিন্তু তাদের উৎস। সো ওরা চেষ্টা করে এই এলাকাগুলো থেকেই এই মার্চেন্ট ওই যে পার্কে বিচে আবার বেশ কিছু দর্শনার্থীরা যায়। তাদেরও একটু যানবাহনের প্রতিরোধে আপনারা কাজ করে না ওখানে আমাদের কিন্তু যে কুতুবদিয়াতেও আমাদের স্টেশন আছে, পার্কি এলাকাতেও আমাদের স্টেশন আছে। নরম্যান্স পয়েন্টে, সাঙ্গু, রিভার মাউথে আমাদের একটা স্টেশন আছে। সো আমাদের যেটা বললাম বিভিন্ন নির্দিষ্ট দূরত্বে এবং অপরাধ প্রবণতার উপর লক্ষ্য রেখে কিন্তু আমাদের আউটপোস্ট এবং স্টেশনগুলো কিন্তু স্থাপিত। তো কুতুবদিয়া থেকে পার্কি এলাকার হচ্ছে ছিচকে চোর যারা আছে তারা এখানেই এই জায়গাগুলো থেকে বের হয় আরকি। তো আমরা ওইটাকে এমনভাবে কন্ট্রোলে রাখি যেন মার্চেন্ট শিপগুলোতে এই ধরনের occurrence না হয়। আরেকটা হচ্ছে আপনার সেন্ট মার্টিন এবং কক্সবাজার। একটা জায়গা। সেন্ট মার্টিন এবং কক্সবাজার। কক্সবাজার এবং কক্সবাজার তো সারা বছর ব্যাপী বিভিন্ন পর্যটক আনাগোনা হয়। সেই সাথে সেন্ট মার্টিনে বছরের একটা নির্দিষ্ট সময়ে পর্যটকরা আসে। তো এই পর্যটক আনাগোনার মধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়। মাদক পাচার, মানব পাচার এই অঞ্চলগুলো থেকে কিন্তু মানে মানব পাচারের বিভিন্ন ইনসিডেন্টসও হয়েছে। সো এই কারণেই কয়টা অঞ্চলকে আমরা হটস্পট হিসেবে বিবেচনায় রেখে আমাদের অপারেশনস গুলা পরিচালনা করি। জি। আসলে আপনার দক্ষতার বিচারে আপনাদের কেমন মনে হয়? আপনারা প্রশিক্ষিত জনবল নিয়ে একটু কাজ করেন। জনগণের আশা ভরসার স্থান আপনারা কিভাবে মানুষের মন জয় করেন? আমাদের আস্থা বিশ্বাসের জায়গা কিভাবে দখল করেন আপনারা? মানে এটা এটা সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আমরা কিভাবে এই কাজগুলো করি হচ্ছে একই কাজ তো অন্যান্য বাহিনীও করছে। এর একটা প্রথম মানে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে উই আর বর্ন অ্যাট সি। আমাদের জন্মই সাগরে। আমরা সাগরে প্রশিক্ষিত। আমাদের অফিসার বলেন, নাবিক বলেন সবাই সাগরের সাথে কিন্তু ট্রেইনড আপ। অন্যান্য যেগুলোর কথা বলেছি তারা কিন্তু এটাকে সাগরের সাথে বা জলের সাথে তেমন তাদের কোনো সম্পর্ক তেমন জাহাজ বলেন, হাই স্পিড বোট বলেন এবং সাগর বলেন, উত্তাল সাগর বলেন। তো এগুলা কিন্তু আমরা ফেস করে অভ্যস্ত। এই যে বললাম যে যে কাজে অভ্যস্ত বিজিবি তারা স্থলবাহিনী, তারা স্থলে অভ্যস্ত এবং তারা সেখানে পারদর্শী। আমরা যেটা বললাম উই আর বর্ন অ্যাট সি। আমরা আমাদের জন্মই সাগরে। সাগর নিয়ে আমাদের খেলা। আমরা বলি যে সি ইজ মাই প্লেগ্রাউন্ড। তো ওখানে আমাদের দক্ষতা অবশ্যই সাগরে স্থলে যারা কাজ করে তাদের চাইতে আমাদের দক্ষতা সাগরে অবশ্যই বেশি হবে। এবং ওই দক্ষতা এবং এক্সপেরিয়েন্সটা ব্যবহার করেই কিন্তু আমরা এই বিশাল সমুদ্র এবং উপকূলীয় এলাকায় আমরা আমাদের দায়িত্বগুলো পালন করছি এবং উইদাউট এনি ভয়-ভীতি ছাড়াই। আমাদের জানমালের ভয়-ভীতি আমাদের মধ্যে নাই কিন্তু সাগরে আমরা ডুবে যাবো, মরে যাবো ওই এই এটা কি মনে হয় না আপনাদের প্রশিক্ষিত জনবলের কারণেই এটা সম্ভব? প্রশিক্ষণ একটা এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা। অভিজ্ঞতা কিন্তু আপনি পয়সা দিয়ে কিনতে পারবেন না। অভিজ্ঞতার জন্য আপনাকে সময় ব্যয় করতে হবে। সময়ের সাথে আপনি অভিজ্ঞ হবেন। আমরা ওই সাগরে কাজ করার জন্য অভিজ্ঞ। আপনারা এর মধ্যে রিসেন্টলি আপনারা কিভাবে কি পরিমাণ অভিযান করলেন? আপনাদের সাফল্য কিরকম? আসলে কি আশানুরূপ কিনা বা আমরা আশাবাদী হব কিনা এই কোস্টগার্ড থেকে? জনাব শাহীন মজিদ। বাংলাদেশ কোস্ট গার্ড পূর্বজন সারা বছরব্যাপী আপনার বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে। আমরা ৩৮৫ টি বিভিন্ন ধরনের আ অভিযান পরিচালনা করেছি। যার মাধ্যমে ৩৬৫ জন আ গ্রেফতার হয়েছে। আসামি গ্রেফতার হয়েছে। ৬৯ টি দেশি বিদেশি অস্ত্র, ১৬৯ টি দেশীয় অস্ত্র এবং প্রায় ১২০০ রাউন্ড আ তাজা গোলা আমরা উদ্ধার করতে সক্ষম। উদ্ধার করে। আর মাদক অপারেশনের ক্ষেত্রে বলতে পারেন আমরা প্রায় এই ১ বছরে ২১০ কোটি টাকার প্রায় ৩৫ লক্ষ পিস ইয়াবা, ৫ কেজি ক্রিস্টাল মেথ, তারপরে ২৩১ কেজি গাঁজা সহ প্রায় ২৪১ জন মাদক কারবারিকে আমরা ধরতে সক্ষম হই। এছাড়াও চোরাচালান প্রতিরোধে কসমেটিক্স, কাপড়, তারপর বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হয় যার বাজার মূল্য প্রায় ২৩০ কোটি টাকার মতো। জলজ সম্পদ সংরক্ষণে
আমরা বিভিন্ন সারা বছর ব্যাপী বিভিন্ন অপারেশন পরিচালনা করে থাকি, যেমন জাটকা নিধন, রোধ, মা ইলিশ রক্ষা। এই সমস্ত অপারেশন পরিচালনা করতে যেয়ে প্রায় 14,210 কোটি টাকা অবৈধ জাল, অবৈধ মাছ এবং পোনা মাছ আমরা জব্দ করি। এর পাশাপাশি মানব পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজন ব্যাপক সাফল্য অর্জন করেছে। গত বছরের মধ্যে আমরা প্রায় 3,100 জন অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের আমরা ফিরিয়ে দিতে সক্ষম হই, এবং সেই সাথে আমরা 633 জন মানুষকে আমরা সাগর থেকে উদ্ধার করি, যারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা জাহাজ বা নৌকাডুবির কারণে তারা সমুদ্রে পড়ে গিয়েছিল। তাদেরকে আমরা 633 জনকে আমরা উদ্ধার করি। সেই সাথে আমরা 30টি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হই। দুর্যোগটা গত বছর আপনারা জানেন, ঘূর্ণিঝড় রিমাল এবং মোচা হয়েছিল, এবং ওই ঘূর্ণিঝড় রিমাল এবং মোচাতে আমরা প্রায় 1,000 মানুষকে আমরা উদ্ধার করেছি, এবং দুর্যোগ পরবর্তীকালীন সময়ে আমরা বিভিন্ন ত্রাণ সহায়তা প্রদান করেছি। কোস্টগার্ডের এই নানাবিধ অপারেশনের কারণে কোস্টগার্ড উপকূলীয় অঞ্চলে একটা নিরাপত্তা এবং দৃঢ় আস্থার প্রতীক হিসাবে উপকূলীয়বাসীদের কাছে কোস্টগার্ড প্রতিষ্ঠিত হয়েছে। এত অর্জনের পেছনের গল্প যদি একটু জনাব শাহীন মজিদ জানতে চাই, কি কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে এই কাজটা করতে হয় কিনা? আসলে জীবনের রিস্ক নিয়ে কাজটা করতে হয় কিনা? আসলে এটা আপনাদের জন্য কত চ্যালেঞ্জ মনে করেন আপনি? অবশ্যই যেকোনো সাফল্য অর্জনের পেছনে অবশ্যই চ্যালেঞ্জ কাজ থাকে, এবং চ্যালেঞ্জ নিয়েই কিন্তু আমাদের কাজ করতে হয় প্রতিনিয়ত। দিন-রাত 24 ঘন্টা বিভিন্ন নানান ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করি। এক্ষেত্রে কি সরকারের অন্যান্য সংস্থাকে আপনার কাছে পান কিনা জনাব শাহীন মজিদ? যেটা ১ম এ বললাম যে, যেকোনো অভিযানের সাফল্য পেতে চাইলে অবশ্যই চ্যালেঞ্জ ফেস করেই সাফল্যটা আসে। সাফল্য এমনি আসে না। এবং এই সাফল্য অর্জন করতে যেয়ে আমাদের যারা সদস্য আছেন তাদেরকেও প্রতিনিয়ত মানসিক, শারীরিক বিভিন্ন স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হয়। কোনো কাজ কিন্তু স্বাভাবিক কাজ না। আমরা যে সমস্ত কাজগুলো করি সমুদ্র, উপকূলীয় অঞ্চলে এই কাজগুলো করতে হয় আমাদেরকে। যেগুলো একটু প্রচণ্ড মানসিক স্ট্রেস, শারীরিক এবং মানসিক স্ট্রেস কাজ করে। এর মধ্য থেকে কিন্তু আমাদের এই অভিযানগুলো পরিচালনা করতে হয়। এবং এই অভিযান পরিচালনা করার সময় নিঃসন্দেহে আমরা অন্যান্য বাহিনীর সহায়তা অবশ্যই পাই। একার পক্ষে তো এত বড় সাফল্য অর্জন করা সম্ভব না। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করেন রোহিঙ্গাদের অনুপ্রবেশ। সেটা কিন্তু একটা সময় অনেক মানে অবাধে প্রবেশ করতে পেরেছে। সেই জায়গায় এখন প্রবেশ ঠেকানো বা অনুপ্রবেশ করা, এটাও আপনাদের জন্য কি খুব চ্যালেঞ্জ মনে হয় না আপনারা? অবশ্যই মানে একটা দেশ থেকে যখন আ মানে অননুমোদিতভাবে আ মানুষের ঢল নেমে যখন আসে, সেটা যেকোনো দেশের জন্য কিন্তু ক্ষতিকর, এবং এটা আমাদের ক্ষেত্রেও এটা হয়েছে, এবং আমরা এটা নানাবিধভাবে আমরা এই অনুপ্রবেশের কারণে নানা প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন দিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত। তো এইজন্য আর যেন অবৈধভাবে মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকরা যেন আর বাংলাদেশে আসতে না পারে, সেজন্য আমরা প্রতিনিয়ত মানে বলতে পারেন সীমান্ত এলাকায় স্থল সীমান্ত বলেন, সাগরে বলেন, আমরা একটা ব্যারিয়ার স্থাপন করতে সক্ষম হয়েছি। যে কারণে আগে যেরকম যে হারে অনুপ্রবেশ ঘটতো, এখন কিন্তু বলতে গেলে শূন্যের কোঠায় এই অবৈধ পাশাপাশি এত বড়, বড় বিশাল আমরা ঘূর্ণিঝড় দেখে মানে বিপদের সময়ে দেশের ক্রান্তি মুহূর্তেও কিন্তু দেশবাসী বাংলাদেশ কোস্ট গার্ডকে পায়। বাংলাদেশের প্রতিটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বিভিন্ন সংস্থা কাজ করে। তার মধ্যে বাংলাদেশ কোস্টগার্ড একটা সংস্থা, যেটা সাগর এবং উপকূলীয় অঞ্চলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, জানমাল রক্ষা করার জন্য দায়িত্বে নিয়োজিত। এবং এই কারণে কিন্তু কোস্টগার্ডের সদস্যদেরকে ওইভাবে সরকার তাদের অর্থ ব্যয় করে প্রশিক্ষণ দিয়ে যোগ্য, দক্ষ করে হিসেবে জনসম্পদ হিসেবে তৈরি করেছে। সো ওই সেন্সে কিন্তু আমরা দায়বদ্ধ সরকারের কাছে, দেশের মানুষের কাছে, উপকূলীয় জনগণের কাছে আমরা দায়বদ্ধ। তাই যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বলেন বা যেকোনো কারণে যখন আমরা দেখি জানমালের ক্ষতি হচ্ছে, আমরা ওই দায়বদ্ধতা থেকেই কিন্তু আমরা মানুষদেরকে উদ্ধার করার জন্য এগিয়ে যাই। এতে করে আমরা নিজেরা যেমন একটা আত্মতৃপ্তি পায় যে সরকার আমাকে প্রশিক্ষিত করেছে, আমাকে ইকুইপড করেছে যে উপকূলীয় মানুষদেরকে রক্ষা করার জন্য, তাদের জানমালের হেফাজত করার জন্য। এবং আমরা যখন কোনো মানুষকে উদ্ধার করতে পারি, তাদেরকে বিভিন্ন প্রাকৃতিক বা যেকোনো দুর্যোগে পড়ে ত্রাণ সহায়তা দিতে পারি, মেডিকেল ক্যাম্পেইন সহায়তা দিতে পারি,
তখন আমরা নিজেরাও একটা আত্মতৃপ্তি পাই যে না আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য, উপকূলের মানুষের জন্য কিছুটা করতে পেরেছি। আমাদের পক্ষে তো অত বেশি কিছু করা সম্ভব হয়ে ওঠে না। বাট আমরা চেষ্টা করি আমাদের উপর যে অর্পিত দায়িত্বগুলো আছে সেটাই যেন আমরা মানে দক্ষতার সাথে মানে আত্মতৃপ্তি নিয়ে যেন আমরা দায়িত্বটা পালন করতে পারি যাতে করে দেশের মানুষ উপকৃত হয়। কোস্টগার্ড পূর্বপর্যন্ত আ সারা বছরব্যাপী বিভিন্ন ধরনের অপারেশন করে থাকে। আপনারা জেনে আনন্দিত হবেন যে গত মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত আমরা প্রায় ৭,৭০,০০০ পিস ইয়াবা ধরতে সক্ষম হয়েছি। যার বাজার মূল্য প্রায় ৳৩৮,০০,০০,০০০ এবং ১ কেজি ক্রিস্টাল মেথ যার মূল্য ও ৫ কোটি জিনিস ছোট, দাম অনেক বেশি। জি, জি। ক্রিস্টাল এ এছাড়াও আমরা রিসেন্টলি প্রায় ২২১৭ বোতল আ বিদেশি মদ জব্দ করতে সক্ষম হই, যার বাজার মূল্য প্রায় ৳৪,৫০,০০,০০০। এছাড়াও অতি সম্প্রতি আমরা টেকনাফে একটা অস্ত্র অভিযান পরিচালনা করি, যেখানে আমরা আমরা প্রায় ৩১০০ তাজার গোলা উদ্ধার করি এবং সাথে ৪টি বিদেশি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হই। তো এই সমস্ত অপারেশন গুলো পরিচালনা করার মাধ্যমে কিন্তু দেশের আপনার অবৈধ মাদক পাচার বলেন, অবৈধ অস্ত্র পাচার বলেন, এগুলা ব্যাপক হারে হ্রাস পেয়েছে পূর্বের চাইতে এবং এর ফলে দেশের অর্থনীতি, দেশের বাণিজ্য একটা আ মানে নিরাপত্তা বলয়ের মধ্যে চলে আসছে বলতে পারে। যে কারণে দেশের অর্থনীতিতে আবার দেশের বাণিজ্যতে, সমুদ্র বাণিজ্যতে কোস্টগার্ডের ভূমিকাটা ব্যাপকভাবে আ মানে প্রতিষ্ঠিত হয়েছে বলতে পারেন। তখন তো দেখি আরো কোস্টগার্ড অভিযান পরিচালনা করে, টহল জোরদার করে, বিভিন্ন আটক করে। আটককৃতদের তো আপনারা থানায় দিয়ে দেন, স্ব থানায় দিয়ে দেন এবং মামলাও করেন। পাশাপাশি যেগুলো জব্দ করেন এগুলোকে আপনারা কি করেন? সেগুলা কিন্তু আমরা আ কোর্ট থেকে আদেশ নিয়ে আমরা এ আ মানে একসাথে ধ্বংস করি। বিভিন্ন সরকারের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে লোকাল এই যে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে আ মাদক আ আ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উপস্থিতিতে আমরা আ এই সমস্ত মাদক দ্রব্যগুলা ধ্বংস করি। কিছুদিন আগেও আমরা সম্ভবত গত মে মাসে আমরা যেটা বললাম প্রায় ২২০০ বোতল অবৈধ মদ আমরা আ জব্দ করেছিলাম। সেগুলা আমাদের কোস্টগার্ড পূর্বজন বেজে বিভিন্ন লোকাল প্রশাসন, মাদক নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, জেলা প্রশাসক এর উপস্থিতিতে আমরা এই আ মাদকসমূহ ধ্বংস করেছিলাম। আমি একটু জানতে চাই অবৈধ যারা মাছ ধরে এবং যারা নিষিদ্ধ জাল ব্যবহার করে, তাদের বিরুদ্ধে চট্টগ্রাম পূর্ব জোন প্রতিনিয়ত কি কাজটুকু করে? ধন্যবাদ। অবৈধ মাছ ধরা এবং পরিবেশ বিধ্বংসী জাল ব্যবহারের বিরুদ্ধে কোস্টগার্ড সর্বদাই কঠোর অবস্থানে থাকে। আমাদের মূল লক্ষ্য হলো সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা করে টেকসই মৎস্য সম্পদ অ মৎস্য সম্পদের উন্নয়ন ঘটানো হচ্ছে আমাদের একটা মূল উদ্দেশ্য। তো এই উদ্দেশ্য সফল করার জন্য সরকার ঘোষিত বিভিন্ন সময়ে যখন মাছ ধরা নিষিদ্ধ থাকে, বিশেষ করে ইলিশ মাছের প্রজনন সময়ে আ মাছ ধরা বন্ধ থাকে। জাটকা নিধন বন্ধ জাটকা যাতে যেন নিধন করতে না পারে। ওই সমস্ত সময়গুলাতে আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করি। দলবলের মতো অভিযান পরিচালনা করি এবং আমরা অবৈধ যে সমস্ত জাল আছে যেমন মেহেন্দি জাল, কারেন্ট জাল, মশারি জাল, চরঘেরা জাল, এই সমস্ত জাল দিয়ে বেসিক্যালি ওরা মাছ সম্পদটাকে ওরা নষ্ট করে ফেলে এবং ওই সমস্ত জালে হেন আ মানে মাছের পোনা নাই যে আটকায় না। সো এটা মাছের বংশবিস্তারে মানে ব্যাপক নেগেটিভ একটা ইফেক্ট কাজ করে। একটা প্রজননে কিন্তু অনেক বড় একটা ব্যাঘাত ঘটায় এই ব্যাপারটাতে। জি। তো আমরা চেষ্টা করি এই সমস্ত জাল দিয়ে যেন আর মাছ না ধরতে পারে অবৈধ জাল দিয়ে এবং যখনই আমরা এই অবৈধ জালগুলা ধরি আমরা আ উপস্থিত মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জনসম্মুখে আমরা এগুলো বিনষ্ট করি। দৃশ্যমান একটা শাস্তির মতো যেন এটা দেখে বাকি যারা জেলে আছে তারা যেন এই জালগুলা অবৈধ জাল ব্যবহার করে যেন আর মাছ না ধরে। প্রজনন মৌসুমে আপনাদের কাজটা কি কঠিন হয় কিনা? বেশি প্রজনন মৌসুমে কিন্তু মাছ ধরা নিষেধ। কিন্তু যখন মাছ ধরার আ সময় হয়, তখনও কিন্তু দেখা যায় যে অবৈধ জাল দিয়ে মাছ ধরে। অবৈধ জাল সেটা তখন অবৈধ জালের ব্যাপার চলে আসে। মাছ ধরার সময় হোক মানে সারা বছরই কিন্তু অবৈধ জাল সবসময়ের জন্য নিষিদ্ধ। সো তখন মানে মাছ ধরার মৌসুমেও যখন কেউ অবৈধভাবে মানে অবৈধ জাল দিয়ে মাছ ধরে, আমরা অবৈধ জালগুলা তো নষ্ট করি।
জনসম্মুখে। সেই সাথে যারা এই জেলেরা যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়, পুলিশের কাছে সোপর্দ করা হয়। এটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে তাদেরকে দেখে যেন অন্য জেলে যারা আছে, যারা অবৈধভাবে মাছ ধরার অভিপ্রায় ছিল তাদের মনের মধ্যে, সেটা যেন না আসে। তারাও যেন তাদেরকে দেখে অবৈধ জাল দিয়ে যেন মানে মাছ ধরার মৌসুমে যেন এই কাজগুলো না করে আর কি। সেতে আপনারা কঠিনভাবে কঠোর মানে নজরদারিতে না রাখেন যে যখন একটু সরকারি নিষেধাজ্ঞা যেহেতু তখন বাস্তবায়নের ক্ষেত্রে তা কঠিন হন। সারা বছর তো আপনারা করে থাকেন। এই জায়গায় আপনারা কঠিন হন কিনা? আমার আইন বিরুদ্ধ যে কোনো কাজের বিরুদ্ধে আমরা সবসময় কঠোর। এটা কোনো মৌসুম বলে কথা না। যখনই কোনো আইন বিরুদ্ধ কাজ হবে, যে কোনো আইন বিরুদ্ধ কাজের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে সবসময় থাকি। আপনার কি মনে হয় না সমুদ্র অঞ্চলটা বা সমুদ্র দিন, দিন দূষিত হচ্ছে? এই দূষণ রোধেও কি আপনারা কাজ করেন? যেন অবশ্যই সমুদ্রে যেন যে সমস্ত জলযান চলাচল করে, বাণিজ্যিক জাহাজ বলতে পারেন, মাছ ধরার ট্রলার, যেকোনো যান্ত্রিক নৌযান যেগুলা যেগুলো সমুদ্রকে দূষণ করে। যেগুলোর ইঞ্জিন ব্যবহার করা হয়, যেগুলো আপনার ফসিল ফিউল ব্যবহার করা হয়, সেগুলোতে ডেফিনিটলি একটা ডিসচার্জ আসে। তো আমরা নিশ্চিত করি ওই সমস্ত জাহাজ থেকে যেন ডার্টি অয়েল বা লুব অয়েল বা অবর্জ্য যেন সমুদ্রে নিক্ষেপ না করে আমরা সবসময় তদারকি করি। আচ্ছা, আপনারা জানেন যে চট্টগ্রাম বহির্নোঙরে বা চট্টগ্রাম পূর্বজন সংলগ্ন যে সামুদ্রিক এলাকা, সেখানে অসংখ্য বাণিজ্যিক জাহাজ, ফিশিং ট্রলার এবং ইঞ্জিন চালিত বিভিন্ন ধরনের বোট চলাচল করে, এবং ওই সমস্ত ইঞ্জিন চলার ফলে কিন্তু একটা ডিসচার্জ বের হয়, যেটাকে আমরা বলি ডার্টি লুব অয়েল বা ডার্টি অয়েল স্লাজ, এগুলা বের হয়। তো কিছু যেগুলো প্রতিদিন সমুদ্রকে দূষণ করছে। মার্চেন্ট শিপের নিয়ম হচ্ছে এই সমস্ত দূষিত তেল কিন্তু সমুদ্রে যারা না ফেলে তাদের নিজস্ব প্রত্যেকটা জাহাজে প্ল্যান্ট থাকার কথা, আমাদের সংরক্ষণাগার থাকার কথা। কিছু ক্ষেত্রে দেখা যায় তারা বাংলাদেশের জলসীমানায় অবৈধভাবে অগোচরে ফেলে দেয়। তখন কিন্তু এটা পরিবেশের জন্য ব্যাপক ক্ষতির সম্মুখীন হই আর কি আমরা। এবং মৎস্য সম্পদের জন্য একটু ক্ষতিকারক। অবশ্যই এই কোনো মার্চেন্ট শিপ বা ফিশিং ট্রলার বা দেশীয় ইঞ্জিন চালিত বোট যেন এই ধরনের কাজ করতে না পারে, আমরা কিন্তু আমাদের যে সাগরে যে চলমান টহলরত যে বোট বা জাহাজ আছে, প্রত্যেকটা জাহাজ টহলের ক্ষেত্রে আপনারা এটার নজরদারিতে রাখে। এবং একই সাথে আমাদের যে মার্পল আছে, মেরিটাইম পলিউশন যে একটা ধারা আছে, NX 1 থেকে 4 পর্যন্ত, একটু NX 1 থেকে 4 পর্যন্ত ধারা আছে। ওই ধারা অনুযায়ী আপনার তৈলজাতীয় বর্জ্য, ডোমেস্টিক বর্জ্য, কেমিক্যাল বর্জ্য কিভাবে কি প্রক্রিয়া করতে হবে সেই ধারাগুলোতে উল্লেখ আছে কিনা, এবং ওই ধারা অনুযায়ী মার্চেন্ট শিপগুলো তাদের বর্জ্যগুলো নিষ্কাশন করছে কিনা সেটাও আমরা তদারকিতে রাখি। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM স্টিল। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে, আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি
মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে কিশোয়ান মাফিন কেক। আমি মজা কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক। কিশোয়ান মাফিন কেক খাও মাস্তিতে হারে। কিশোয়ান মাফিন। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM স্টিল এক্সপার্ট B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM স্টিল। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোয়ান নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোয়ান নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে কিশোয়ান মাফিন কেক। আমি মজা কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক। কিশোয়ান মাফিন কেক খাও মাস্তিতে হারে। কিশোয়ান মাফিন। এখানে তো বিভিন্ন উপকূলীয় জায়গায় আমরা বেশ কিছু শিল্পনগর দেখতে পাই। তো তাদের বর্জ্যগুলোতে আপনার সমুদ্র ধ্বংস হচ্ছে না? অবশ্যই এই সমস্ত সমুদ্র উপকূল বা কর্ণফুলী নদী পার ঘেঁষে যে সমস্ত যে শিল্প কারখানাগুলো আছে, প্রত্যেকটা শিল্প কারখানাতে কিন্তু ইটিপি থাকার কথা, যেটার মাধ্যমে তাদের শিল্পে যে সমস্ত বর্জ্যগুলো পরিশোধিত করে আপনার রিসাইকেল করছে অন্য জায়গায় নিয়ে যাও মানে পানিতে ফেলার কথা। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্ত মানে তাদের কারখানাগুলোতে ইটিপি প্লাগ নাই, যে কারণে তারা কিন্তু আমাদের এই মানে এক্ষেত্রে আপনারা আবার উপকূলে এসে এ ব্যাপারেও আপনার টহল বা নজর দিয়ে রাখি। এরকম যদি আমরা পাই, সাথে সাথে আমরা পরিবেশ অধিদপ্তরকে জানাই, তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে ও সমস্ত শিল্প কারখানার বিরুদ্ধে। আমি একটু জানতে চাই দুর্যোগকালীন সময়ে বা দুর্যোগের প্রস্তুতি মুহূর্তে বা জলোচ্ছ্বাসে বড় প্রাকৃতিক দুর্যোগের প্রস্তুতি মুহূর্তে আপনারা কি করেন? এক কথায় দুর্যোগকালীন সময়ে কোস্টগার্ডের ভূমিকা নিয়ে জানতে চাই। বাংলাদেশের যে উপকূল এবং বাংলাদেশের যে ভৌগোলিক যে অবস্থান, দেখা যায় যে এই ভৌগোলিকগত অবস্থানের কারণে সমুদ্রে বঙ্গোপসাগরে যে সমস্ত ঘূর্ণিঝড় বা এরকম কোনো কিছু যদি সৃষ্টি হয়, দেখা যায় যে ডাইভার্ট হয়ে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আসতে পড়ার এরকম অনেক ইতিহাস আছে। তো এই কারণে কিন্তু আমরা সবসময় প্রস্তুত থাকি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য। এজন্য আমরা 3 ভাবে প্রস্তুতি গ্রহণ করি: দুর্যোগ আসার আগে, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী। তো দুর্যোগের যখন আমরা কোনো ঘূর্ণিঝড়ের কোনো সিগন্যাল পাই, তখন কিন্তু আমাদের কোস্টাল এরিয়াতে আমাদের লোকজন মাইকিং করে জেলেদেরকে সতর্ক করে, উপকূলীয় এলাকায় যারা বসবাস করে জেলে পল্লী, তাদেরকে আমরা সতর্ক করে জানাই যে এরকম ঝড় আসছে, তোমরা তোমাদের জানমালের হেফাজত করার জন্য নিরাপদ জায়গায় চলে যাও।
যারা সমুদ্রে যে সমস্ত বোট যারা মাছ ধরায় নিয়োজিত ছিল তাদেরকে আমরা বিভিন্নভাবে জানানোর চেষ্টা করি যে ঝড় আসছে, তোমরা সেফ হারবারে চলে যাও। এইভাবে আমরা জেলে এবং জেলে পল্লী উপকূলীয় এলাকার লোকজনদেরকে আমরা সতর্ক করি ঝড় আসার আগে। ঝড় যখন চলে আসে তখন আরেকটা প্রস্তুতি আমরা ওদেরকে নিতে বলি যে যখন ঝড় চলে আসবে তখন কি করবা, তারা যেন নিজের জানমাল রক্ষা করার জন্য শুষ্ক খাবার জন্য তাদের সাথে রাখে এবং শুষ্ক পানি যেন তাদের পরিষ্কার বিশুদ্ধ পানি যেন সাগর রাখে। থেকে উপকূলে চলে আসার জন্য আপনার কাজা দেন নির্দেশ। এবং ঝড় যখন চলে যায়, ঝড় প্রাকৃতিক দুর্যোগ পরবর্তীকালীন যে জানমালে যে ক্ষতি হয়, আমাদের পূর্ব প্রস্তুতির কারণে কিন্তু যে মানুষের জানমাল অনেকাংশে কমে যায়। তারপরে কিছু কিছু মানুষ আছে যারা তাদের ভিটে বাড়ি ছেড়ে সরে যেতে চায় না, বা ঝড়ের কারণে হয়তো কেউ আসলেই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তখন কিন্তু আমরা দুর্যোগ পরবর্তীকালীন আমাদের বিভিন্ন জাহাজ আমরা রেডি রাখি, জনবল রেডি থাকি, পর্যাপ্ত আমাদের যতটুকু সামর্থ্য কোলায় ত্রাণ সামগ্রী নিয়ে আমরা ওই ঝড় বিধ্বস্ত এলাকায় আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করি, মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করি, ডাক্তার দিয়ে তাদেরকে আমরা সেবা শুশ্রূষা ব্যবস্থা। এক্ষেত্রে যে শাহীন মজিদ, আমরা তো আসলে সড়ক দুর্ঘটনা দেখি, আসলে অনেক সময় দেখা যায় সাগরেও দুর্ঘটনা হতে দেখি, আসলে ট্রলার ডুবে দেখি, আমরা জাহাজ ডুবে দেখি। এক্ষেত্রে ট্রলারের ক্ষেত্রে জেলেদের ডুবে যেতেও দেখি বা উদ্ধার করতে হয় আপনাদের। যারা সাধারণ মানুষ আছে, যাত্রী আছে, তাদেরও উদ্ধার করতে হয়। এসব কাজগুলোও তো আপনারা করে থাকেন। যেটা বললাম যে প্রত্যেকটা জলযান সমুদ্র উপযোগী কিনা বা সাগরে চলার মতো উপযোগী কিনা এটা নিশ্চিত করে সরকারের বিভিন্ন সংস্থা আছে যারা সিওরডিনেস বা সমুদ্রে চলার উপযোগী কিনা এটা সরকারের অন্য সংস্থাগুলো এটা সার্টিফাই করে। তারপরে দেখা যায় যে কিছু যেহেতু আমাদের খড়গপুরে যে বিআরটি সার্টিফাই, হ্যাঁ, প্রিন্সিপাল মার্কেন্ডাইল এমএমডি যেটা বলে মার্কেন্ডাইল মেরিন ডিপার্টমেন্ট, দ্য বিআইডব্লিউটিএ, ডিজি শিপিং, এই সমস্ত সরকারি সংস্থাগুলো কিন্তু তাদের লাইসেন্স দেওয়া, ফিটনেস দেওয়া, এই সমস্ত কাজগুলো করে থাকে। আমাদের কাজ হচ্ছে তারা ওই সমস্ত প্রক্রিয়া এসে সাগরে এসছে কিনা সেটা চেক করা, তাদের জাহাজে জীবন রক্ষাকারী সরঞ্জামাদি আছে কিনা, যোগাযোগ যন্ত্রপাতি আছে কিনা, অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কিনা, এগুলো ঠিকভাবে আছে কিনা, সর্বোপরি তাদের ফিটনেস সার্টিফিকেট আছে কিনা, এগুলো আমরা প্রতিনিয়ত বিভিন্ন মোবাইল কোর্টের মাধ্যমে বা আমরা নিজেরা বোর্ড করে পরীক্ষা করি আর কি। যদি কোনো ট্রলার বা এরকম জাহাজ যদি ডুবে যায়, সেক্ষেত্রে উদ্ধারের কার্যক্রমটা আপনারা কিভাবে সম্পাদন করেন? সবকিছু কখনো তো এরকম দুর্ঘটনা ঘটেই। তখন আমরা আমাদের যেটা বললাম যে সাগরে কিন্তু আমাদের প্রতিনিয়ত জাহাজ, বোট টহলে থাকে। যখনই কোনো এরকম কোনো দুর্ঘটনা পতিত আমরা ইমিডিয়েটলি আমাদের সমুদ্রে যে সাগরে যে জাহাজ টহল ছিল তাকে প্রথমে ওখানে পাঠানোর চেষ্টা করি। যদি দাম্পত্য না করে তাহলে আমরা আমাদের বেস থেকে স্পিড বোট পাঠাই যত দ্রুত সম্ভব ওই দুর্ঘটনা কবলিত স্থানে পৌঁছানোর জন্য, এবং যারা পানিতে পড়ে যায় তাদেরকে যত দ্রুত সম্ভব তাদেরকে উদ্ধার করার জন্য। কিছুদিন আগেও আপনারা হয়তো জানতে পারবেন যে সম্ভবত ভাসানচরের অদূরে একটা ফিশিং ট্রলার ডাকাতির কবলে পড়েছিল এবং তাদের ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রায় ১২ দিন তারা ভাসমান অবস্থায় ছিল। এটা সাম্প্রতিক সময়ে প্রায় ২ তারিখে গত বছর কিন্তু উদ্ধারকারী বোট পাঠিয়ে তাদেরকে মানে ইঞ্জিন রেকটিফাই করে তাদেরকে আমরা ভাসানচরে নিয়ে আসতে সক্ষম হয়েছি এবং পরবর্তীতে ভাসানচর থেকে তারা তাদের ডেস্টিনেশনে চলে যেতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে নদী রক্ষা সাগর রক্ষা, পাশাপাশি উপকূলীয় অঞ্চলকে রক্ষা করার জন্য তো বিভিন্ন সংস্থা কাজ করে, যেন নৌ পুলিশ আছে বা নৌবাহিনী আছে, এবং বন্দর, যেটা আমাদের রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পদ, এই বন্দরের বিভিন্ন সংস্থাও কাজ করে এই সমুদ্রকে রক্ষা করার ক্ষেত্রে বা উপকূলীয় অঞ্চলকে রক্ষা করার জন্য। তাদের সাথে সমন্বয় করে বাংলাদেশ কোস্ট গার্ড বা আপনার পূর্ব অঞ্চল জোন কিভাবে কাজ করে জনাব শাহীন মজিদ? তাদের যে সমস্ত আমাদের উপর যে সমস্ত দায়িত্বাবলী আছে সেগুলো তো আমরা করছি। কিছু ক্ষেত্রে আমরা নেভির সাথে, নৌবাহিনীর সাথে কারণ আপনাদের কাজের সাথে অন্যান্য বাহিনীরও কাজে একটু মিল আছে, যেমন নৌ পুলিশ কাজ করে, নৌবাহিনীও একই কাজগুলো করে। কাজের সাথে মিল আছে, তাদেরকে অবশ্যই আমরা অনবোর্ড আমাদের সাথে। আপনাকে মনে হয় না নৌবাহিনী প্লাস নৌ পুলিশ তো বন্দরের বিভিন্ন যারা পানিতে থাকে বিভিন্ন সংস্থায় কাজ করে, তাদের কাজে অনেক আপনার সাথে মিলে যাচ্ছে? মিল আছে, বাট তাদেরও কিছু সীমাবদ্ধতা আছে, আমাদের নিজস্ব কিছু সীমাবদ্ধতা আছে। তো আপনার শক্তি বা তাদের শক্তি একত্র করে আপনার সমন্বয় করে সীমাবদ্ধতাগুলো আমরা সমন্বয়ের মাধ্যমে সমষ্টিগতভাবে যখন আমরা মাঠে নামি তখন এটার এফেক্টটা আরো অনেক বেশি। কারণ সবাই তো রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। সবাই রাষ্ট্রের প্রতিষ্ঠান এবং সবাই দেশের জনগণের সেবা, আমরা হচ্ছে দেশের জনগণের সেবা। এই বন্দর রক্ষায় আসলে তো আমরা দেখি যে আপনার
সমুদ্রপৃষ্ঠ রক্ষায় কাজ করেন উপকূলীয় অঞ্চল। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বন্দর আপনার জোনে পড়েছে, আপনার অঞ্চলেই। সেই জায়গায় এই চট্টগ্রাম বন্দরকে রক্ষায় মূলত আপনারা কি করেন? চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থিত জাহাজসমূহের নিরাপত্তা রক্ষায় আমরা কোস্টগার্ড প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকে কিন্তু আমরা ওতপ্রোতভাবে নিরাপত্তা প্রদান করে আসছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় ২০০৬ সালে আইএমবি ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো তালিকায় বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ তালিকার মধ্যে ছিল। তার এই ২০০৬ পর থেকে কোস্টগার্ডের নিরবিচ্ছিন্ন অভিযান ছিচকে চোরদের বিরুদ্ধে এবং ক্রমাগত আমাদের প্রেজেন্সের কারণে এই ঝুঁকি তালিকা থেকে ২০২১ সালে আপনার চট্টগ্রাম বন্দর ঝুঁকি তালিকা থেকে নিরাপদ বন্দরের তালিকায় উঠতে সক্ষম হয়েছে। এই ১৫টা বছর কিন্তু আমাদের লেগেছে এই একটা চট্টগ্রাম বন্দরকে ঝুঁকি তালিকা থেকে আপনার নিরাপদ বন্দরে স্থানান্তর করে নিয়ে আসতে, এবং এতে কিন্তু আন্তর্জাতিক মহলে চট্টগ্রাম বন্দরের গুরুত্ব এবং সুনাম কিন্তু আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। গত ২৪-২৫ অর্থ বছরে কিন্তু আমাদের প্রচেষ্টার ফলে বাণিজ্যিক জাহাজে যে ছিচকে চুরি হতো বা নিরাপত্তা প্রদানের মাধ্যমে প্রায় ৫,০০০ কোটি টাকা সমপরিমাণ অর্থ আপনার আপনি ৪ টা জোনের কথা বললেন। সেই জোনের মধ্যে কিন্তু চট্টগ্রাম বন্দর নেই। বাট আপনার জোনের কিন্তু চট্টগ্রাম বন্দর আছে, এবং সেই ক্ষেত্রে আপনার জন্য এটা চ্যালেঞ্জিং মনে করেন কিনা? অবশ্যই চট্টগ্রাম বন্দর যেহেতু আমার জোনে অবস্থিত, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজসমূহের নিরাপত্তা প্রদান করা অবশ্যই একটা চ্যালেঞ্জিং বিষয়। যে আপনি প্রথমে বলেছি যে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক মহলে সুনাম বৃদ্ধি বা দুর্নাম নিয়ে যাওয়ার কিন্তু বাংলাদেশ চট্টগ্রাম বন্দরে কিন্তু চট্টগ্রাম বন্দর। তো চট্টগ্রাম বন্দরে কোনো বিদেশি জাহাজে যদি কোনো ছিচকে চুরি বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে, সেটার দায়ভার কিন্তু আল্টিমেটলি চট্টগ্রাম বন্দর বা আমাদের উপরে চলে আসে যে বন্দর সেফ না। তো তখন কিন্তু মানে জিনিসটা খুব দেশের জন্য খারাপ। তো এটা যেন না হয়, বন্দরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা রাত-দিন ২৪ ঘন্টা জাহাজ বলেন, বোট বলেন, আমরা কন্টিনিউয়াস এই কাজে ব্যস্ত যেন বাংলাদেশ। আবারও আসি একটু উপকূলীয় জনগণের ব্যাপারটা নিয়ে চলে আসি। যেহেতু আপনার কাজ সমুদ্র কেন্দ্র করে বা উপকূলীয় অঞ্চলকে কেন্দ্র করে, তো তাদেরকে জানমাল রক্ষার্থে বলেন, তাদের সামাজিক কর্মকাণ্ডকে আরো সুন্দর করার জন্য উপকূলীয় অঞ্চলকে কোস্টগার্ড কি করে বা তাদেরকে নিয়ে কি কাজটুকু করে? আমাদের কর্মক্ষেত্র সমুদ্র এবং উপকূলীয় এলাকায় হলেও উপকূলে তো আমাদের জনগণই তো বাস করে, এবং তারাই কিন্তু বিভিন্ন কারণে অকারণে এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ বলেন বা অবৈধ কাজ বলেন, এগুলোর সাথে জড়িয়ে পড়ে। অবৈধ মাছ ধরা, মাদক পাচার, মানব পাচার, এই সমস্ত কাজে তারা জড়িয়ে পড়ে। তো এই সমস্ত আইন বিরুদ্ধ কাজে যেন উপকূলবাসী, জেলে সম্প্রদায় বা উপকূলে যারা বসবাস করে তারা যেন এই আইন বিরুদ্ধ কাজে জড়িয়ে না পড়ে, আমরা কোস্টগার্ডের সদস্যদের মাধ্যমে উপকূলীয় এলাকায় বিভিন্ন সময় জেলেদের সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করি। তাদের লিফলেট, মাইকিংয়ের মাধ্যমে, সভা সমাবেশের মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে সমুদ্রে অবৈধভাবে অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরা যাবে না, বা এটার কুফল কি হতে পারে, মৎস্য সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে আমরা জেলে সম্প্রদায়কে উদ্বুদ্ধ করার চেষ্টা করি তারা যেন অবৈধভাবে মাছ না ধরে। একইভাবে উপকূলীয় এলাকায় যে সমস্ত স্কুল, কলেজ যেগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা প্রচার প্রচারণা করি, তরুণদেরকে উদ্বুদ্ধ করি দেশ সেবায় আত্মনিয়োগ করার জন্য তাদেরকে বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করি। কিছুদিন আগেও কিন্তু আমরা সেন্ট মার্টিনে সপ্তাহব্যাপী আমরা একটা কর্মসূচি পালন করেছিলাম, যেখানে মাদকের ব্যবহার, প্রাকৃতিক দুর্যোগে কি করতে হবে এবং অগ্নি নির্বাপনে কি করতে হবে, এক সপ্তাহব্যাপী আমরা একটা কর্মসূচি পালন করেছিলাম। এছাড়াও সরকার ঘোষিত তারুণ্য উৎসব যে একটা প্রোগ্রাম কিন্তু এখন চলছে, ওই প্রোগ্রামের আওতায় কিন্তু প্রতি মাসে আমরা ২টা করে উপকূলীয় অঞ্চলের জনগণগুলো উপকূলীয় অঞ্চলের জনগণকে কেন্দ্র করে আমরা তারুণ্যের উৎসব প্রতি মাসে ২টা করে আমরা বিভিন্ন স্টেশনে আমরা অনুষ্ঠান করছি, যার মধ্যে এই যে বললাম যে পরিবেশ রক্ষা বা মাদকের কুফল, মাদক পাচার, মানব পাচার, অগ্নি নির্বাপন ব্যবস্থা কীভাবে করতে হয়। ইভেন চট্টগ্রাম ডিএমপির সহযোগিতায় আমরা কিন্তু স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ট্রাফিক কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় রাস্তায়, সেই ব্যাপারেও কিন্তু আমরা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছি।
তো সার্বিকভাবে শুধু আমাদের যে দায়িত্ব সমুদ্র বা উপকূলীয় এলাকায় তা না, তরুণ সম্প্রদায় বা উপকূলীয় জনগণ যারা আছে তাদেরকে একসাথে আমরা যদি কাজ করি, মানে ওই কথাগুলো যেটা বলে যে উই গ্রো টুগেদার, আমরা একা কাজ করলে হবে না, আমরা আমাদের উপকূলীয় জনগণকে নিয়ে যদি আমরা কাজগুলো করতে পারি, তাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারি, তাহলে কিন্তু আমরা আরো অনেক সফলতা অর্জন করতে পারি। আপনি জেলেদেরকে আপনারা কোনো প্রশিক্ষণের ব্যবস্থা রাখেন কিনা? তারা কিভাবে বুঝবে এই যাত্রাটা তাদের যাত্রাটা নিরাপদ? তারা বিভিন্ন সংকেত তারা কি বুঝতে পারে? তাদেরকে আসলে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসেন কিনা জেলেদের? আ জেলেদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য কিন্তু আমরা উপকূল এলাকার যে সমস্ত আমাদের স্টেশন আউটপোস্ট গুলো আছে তাদের মাধ্যমে কিন্তু আমাদের স্টেশনে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা দিয়ে থাকি। যে কখন সাগরে যেতে হবে বা সাগরে যদি ঝড় পতিত হয় তখন কিভাবে জীবন রক্ষা করতে হবে বা আ যোগাযোগ কিভাবে স্থাপন করতে হবে, কত দূরে উপকূল থেকে কত দূরে গেলে তাদের জন্য নিরাপদ হবে মাছ ধরার জন্য বা দুর্ঘটনা পতিত হলে কিভাবে তার অন্য কোনো কোস্ট গার্ডের জাহাজ বলেন বা অন্য বোটের সাথে কিভাবে যোগাযোগ করতে হবে। এভাবে নানানভাবে আমরা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি যেন লাইফ সেভিং যেটা বলে জীবন রক্ষা করা যতটুকু সম্ভব তারা যেন জীবন রক্ষা করতে পারে সমুদ্রে। সেই সেদিক থেকে আমরা প্রশিক্ষণ তো যেভাবে আপনারা নিরাপদ যাত্রার জন্য নিরাপদ সংকেতগুলা বুঝিয়ে দেন, সেসব তারা আসলে মেনে চলে কিনা বা আপনারা ফলো আপ করে কিনা পরবর্তীতে? আমরা প্রশিক্ষণ দেই এবং এটা ডেফিনেটলি তারা কিছু না কিছু আমরা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাই। সবাই যে প্রশিক্ষণ দেওয়ার পরে সবকিছু মেনে চলে তা না। কিছু গ্রুপ আছে যারা মানে ঠিকভাবে ফলো করে না, যে কারণে তারা বিভিন্ন সময় দুর্ঘটনায় পতিত হয়। কিন্তু যারা আমাদের প্রশিক্ষণটা মেনে চলে তারা কিন্তু দুর্ঘটনায় ওভাবে পতিত হয় না এবং তাদের কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ তাদেরই কম হয়। আপনারা যারা যেমন কি নিরাপত্তার খাতিরে যেগুলা কাজ করে মানে আ আপনার সমুদ্রকে মানে অপরাধে জড়িত হয় সংগঠিত এই ধরনের কাজ থেকে যাতে নিরাপদ রাখতে পারেন, সেক্ষেত্রে যে প্রযুক্তিকে ব্যবহার করে, এই প্রযুক্তির ধরনটুকু একটু জানতে চাই। সমুদ্রে নজরদারি মেইনটেইন করার জন্য আমরা প্রযুক্তি নির্ভর বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করি। তার মধ্যে প্রথমে আসে সারফেস সার্ভেইলেন্স রেডার, যেটার মাধ্যমে আমরা সমুদ্রের জাহাজ চলাচল তাদের মুভমেন্ট আমরা ট্র্যাক করতে পারি। কোত্থেকে কোথায় যাচ্ছে সেই মুভমেন্ট। সাধারণ জায়গায়, সমতল জায়গায় নিরাপত্তা রাখা, তাদের মানে নজরদারিতে রাখা প্রযুক্তি ব্যবহার করে। সেই জায়গায় আপনাদের প্রযুক্তি ব্যবহার করা একটু কঠিন। কঠিন কাজটাকে সহজ করার জন্য কিন্তু আমরা প্রযুক্তি ব্যবহার করি। যে নজরদারিটাকে যেন আমরা সহজে করতে পারি সেজন্য আমরা যেটা বললাম যে সারফেস সার্ভেইলেন্স রেডারের মাধ্যমে আমরা সমুদ্রের জাহাজের গতিপথ আমরা ধরতে পারি যে কোন জাহাজ কোত্থেকে কোথায় যাচ্ছে এবং ওই প্রযুক্তির মাধ্যমে আমরা রেডার স্ক্রিনে তথ্য উঠে আসে যে এটা কোন বন্দর থেকে ছেড়ে এসছে, ওই জাহাজটা কি ক্যারি করছে, তাদের কার্গো কি, কোন দেশের ফ্ল্যাগ, কতজন পুরো ডেটা কিন্তু ওই সিস্টেমের মধ্যে চলে আসে। এছাড়াও আমরা বর্তমানে ভিসেট নেট একটা উন্নত প্রযুক্তির যোগাযোগ মাধ্যম, যেটার মাধ্যমে আমরা সমুদ্র থেকে আমাদের সদর দপ্তর এবং আমার পূর্বজনের সদর দপ্তর থেকে সরাসরি আমরা জাহাজের সাথে যোগাযোগ করতে পারি। এর মাধ্যমে কিন্তু জাহাজ আমার সমুদ্র থাকলেও অন্য কোনো জায়গায় যদি কোনো জাহাজ দুর্ঘটনা পতিত হয় অথবা কোনো অনিয়ম বা আইনবিরুদ্ধ কাজ করতে এরকম যদি কোনো ইনফরমেশন পাই, তাহলে আমরা সমুদ্রে আমাদের যে জাহাজ টহলে আছে তাদেরকে আমরা ডাইরেক্ট করতে পারি, তোমরা ওখানে যাও, সেখানে আইন বিরুদ্ধ কাজ হচ্ছে বা ওখানে কোনো দুর্ঘটনা ঘটেছে, সাথে সাথে কিন্তু আমরা এই তথ্য দিয়ে আমরা জাহাজকে ওদিকে পাঠিয়ে দিতে পারি। এছাড়া স্থল বা উপকূলীয় এলাকায় বা বলতে পারেন যে নাফ রিভার যেটা নাফ নদী, ওখানে কিন্তু আমাদের টেকনাফ এবং উপকূলীয় বিভিন্ন এলাকায় কিন্তু আমাদের রেডার স্টেশন আছে, যেটার মাধ্যমে কিন্তু আমি যেটা বললাম যে জাহাজ এবং অবৈধভাবে কেউ অনুপ্রবেশ করছে কিনা, নাফ রিভার দিয়ে কেউ অবৈধভাবে কোনো পাচার করছে কিনা বা বাংলাদেশ থেকে কোনো জাহাজ দরজা দিক জলসীমায় মানে ক্রস করে চলে যাচ্ছে কিনা, আমরা কিন্তু রেডারের মাধ্যমে এটা আমরা বুঝতে পারি। রেডারে তো দেখা যায় না, বাট রেডারে যেটা বলে আমরা আমরা আমাদের ভাষা বলে পিপিআই বলি আর কি। ওখানে প্রত্যেকটা জাহাজের ছবি চলে আসে। ছবি বলতে একদম জাহাজের ছবি না, এটা আমরা কন্টাক্ট ইকো চলে আসে। তো ওইটা আমরা ফলো করতে থাকি যে এটা কোত্থেকে কোথায় যাচ্ছে, এটা কি আমাদের দেশে যাচ্ছে নাকি আমাদের দেশ থেকে চলে যাচ্ছে। জাহাজের মুভমেন্ট দেখে আমরা বুঝতে পারি এটা কি চলাচালান করছে নাকি
কোনো অবৈধ কাজ করছে আমরা ওই রেডারের মাধ্যমে দেখে কিন্তু আমরা বুঝতে পারি এবং সেই অনুযায়ী কিন্তু আমরা জাহাজ বোট কোনো জেলেরা বা কোনো অনৈতিক কাজ করছে, তারা অপরাধমূলক কাজ করছে, সেহেতু বা কোনো একটা সচেতন ব্যক্তি বা সচেতন নাগরিক যদি আপনাদের কানে খবর পৌঁছাতে চায়, সেক্ষেত্রে আপনাদেরকে পাবে কিভাবে? একটা ভালো একটা প্রশ্ন করেছেন যে আমরা অতি সম্প্রতি ইমার্জেন্সি কল বা 16999 16111 একটা আমার বলবেন প্লিজ? 16111 একটা নাম্বার আমরা সংযোজন করেছি, যেটার মাধ্যমে বাংলাদেশের যে কোনো নাগরিক সরাসরি কল করে যে কোনো তথ্য আমাদের এটা শুধুমাত্র বাংলাদেশ কোস্ট গার্ড রিজার্ভ। এই 16111 হচ্ছে বাংলাদেশ, শুধুমাত্র বাংলাদেশ কোস্ট গার্ড এটা মেইনটেইন করে। তো ওই নাম্বারে এটা কি একদম 349 স্টাইলের? মানে কোনো একটা কথা আপনার কোনো একটা অভিযোগ দিতে চায় বা কোনো একটা টহল এই মুহূর্তে প্রয়োজন। মানে কোনো একটা জায়গায় জেলেরা আটকে পড়ল বা সমুদ্রর জাহাজ ডুবে যাচ্ছে। আপনি সবকিছু মিলিয়ে আপনাদেরকে পাবে তখন এই আপনারা দেখবেন যে অতি সম্প্রতি কিন্তু 16111 এ কল করে অনেক কিন্তু আপনার যে যেমন সমুদ্রপথে বা নদীপথে কেউ অসুস্থ হয়ে গেল, তাকে দ্রুত আপনার অক্সিজেন সিলিন্ডার দেওয়া দরকার বা হসপিটালাইজ করা দরকার, হার্ট অ্যাটাক করলো নদীপথে। এই 16111 এ যোগাযোগ করার সাথে, সাথে কিন্তু আমরা ডাইরেক্ট আপনার সদস্যদের আরো মানে দক্ষতা দক্ষতার মধ্যে নিয়ে আসা, আরো প্রশিক্ষিত করে গড়ে তোলার জন্য আপনি কি করছেন আসলে? আ আমার কোস্ট গার্ডে যখন নাবিকরা আসে তাদেরকে একটা আমরা রিফ্রেশার কোর্স বা ওরিয়েন্টেশন কোর্স আমরা করাই। সদস্যদের অগ্রযাত্রায় আমাদের একটা প্রশিক্ষণ ঘাঁটি আছে, সেখানে আমরা ১ম এ পাঠাই। সেখান থেকে আমাদের বিভিন্ন জোনে তারা চলে যায়। আমার নাবিক যখন আমার জোনে চলে আসে, তখন কিন্তু আমরা নিয়মিত বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তাদেরকে আরও প্রশিক্ষণ দেই। এবং প্রশিক্ষণ আমাদের একটা কথা বলি যে ট্রেনিং ইজ দ্য বেস্ট অ্যামেনিটি। তো ট্রেনিং এমন একটা জিনিস, কাউকে শিখালে এখন কাজে না লাগুক, তো কর্মক্ষেত্রে কোনো না কোনো সময় তাকে এটা ডিভিডেন্ড দিবেই এবং সামষ্টিক ডিভিডেন্ডটাই কিন্তু আমার কোস্টগার্ডের বা যেকোনো সংস্থার জন্য একটা সাফল্য বয়ে নিয়ে আসে। তো এই কারণেই সেই জায়গায় আপনার কি মনে হয় না আসলে মানে ট্রেনিংটা প্রশিক্ষণটা খুব দরকার আপনাদের এই মানে বাহিনীর জন্য? ফার্স্ট অফ অল কোস্টগার্ডের প্রতিটা সদস্য কিন্তু ওয়েল ট্রেন্ড। যখন কোস্টগার্ডে আসে তাদেরকে আবার রিফ্রেশার কোর্স করানো হয়। মানে যা আর আপনারা তো আসছেন যে নিশ্চয়ই মিলিটারি ট্রেনিংটা করে তো যোগদান করেন। এছাড়াও কিন্তু আমাদের কোস্টগার্ড রিলেটেড যে সমস্ত প্রশিক্ষণের দরকার, সেগুলো কিন্তু আমরা বিভিন্ন পর্যায়ে যার যখন যেটা প্রয়োজন সেইভাবে আমরা তাদেরকে বিভিন্ন সময় প্রশিক্ষণ দিচ্ছি। যেমন VBSS ট্রেনিং করাচ্ছি। তারপরে KRF টিম কিভাবে ডেপ্লয় করতে হবে, অস্ত্র কিভাবে আরও সমুদ্রে কিভাবে আমরা ব্যবহার করব, সাংকেতিক চিহ্নগুলো কিভাবে ইউজ করব, সেগুলো কিন্তু আমরা প্রশিক্ষণ দিচ্ছি। তারপর ক্লোজ কোয়ার্টার ব্যাটেল কিভাবে করতে হবে, এই প্রশিক্ষণগুলো কিন্তু এখানে আসার পরে আমরা উন্নত করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ইন-হাউস প্রশিক্ষণ ব্যবস্থা। এছাড়াও কিন্তু আমরা দেশে এবং বিদেশেও আন্তর্জাতিকভাবেও কিন্তু আমরা আমাদের নাবিকদের ও কর্মকর্তাদের বিভিন্ন সময় প্রশিক্ষণের জন্য পাঠাচ্ছি, যেন তারা আরও প্রশিক্ষিত হয়ে আমাদের কোস্টগার্ডকে আরও সমৃদ্ধশালী করে নিতে পারে। আপনার সদস্যদেরকে আরো অনুপ্রেরণামূলক করে তোলার জন্য, আরো মনোবল চাঙ্গা করার জন্য আপনার কোনো আলাদা কোনো পদ্ধতি বা আপনি আলাদাভাবে কোনো কিছু করেন কিনা তাদের জন্য? আ আ আমার নাবিকদেরকে বা আমাদের কোস্টগার্ডের পূর্বজনের সদস্যদেরকে আ আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করি। এছাড়াও তাদের নৈতিকতা এবং নেতৃত্বের গুণাবলী যেন আরও আ সুদৃঢ়ভাবে আ আ করতে পারে বা প্রকাশ করতে পারে, সেজন্য তাদেরকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দেই। যেন তারা এই কাজটাকে কাজ না মনে করে দায়িত্ব মনে করে। যখন সে দায়িত্ব মনে করবে, তখন তার নেতৃত্বের গুণাবলী কিন্তু অটোমেটিক তাকে তার মনের মধ্যে এটা চলে আসে যে আমাকে ওই পরিমাণ লেভেলে নিজেকে আত্মনিয়োগ করতে হবে, যেন আমি আমার দায়িত্ব থেকে আমার মতে নেতৃত্বের গুণাবলীটা যেন আরো আনন্দ পাবে বা একটু উৎসাহ পাবে বা অনুপ্রেরণা পাবে বা একটু স্বস্তি পাবে এতগুলো কাজের ভিড়ে। এই ধরনের কোনো আয়োজন আপনি রাখেন কি? অবশ্যই যে আমরা এই যে নানাবিধ কাজ করার পাশাপাশি নাবিকদের মনোবল ধরে রাখার জন্য, তাদের ইচ্ছাশক্তি ধরে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খেলাধুলা বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন, এগুলো আমরা টাইম টু টাইম করে থাকি এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এসব প্রোগ্রামে পার্টিসিপেট। আপনার প্রতিটা সদস্য আসলে কি রকম মনে হয়? আপনি আপনার দৃষ্টিতে একজন স্যারের কাছে আপনার সদস্য, আপনার তাদের যাদেরকে নিয়ে আপনি কাজ করেন, তাদেরকে নিয়ে একটা লাইন যদি বলতেন আপনি, তারা কিভাবে? তারা কেমন?
এক বাক্যে যদি বলতে চান, কোস্টগার্ডের সদস্যরা হচ্ছে ওই পূর্বজনের সদস্যদের বেলা পূর্বজনের সদস্য, আমার যারা পূর্বজনের সদস্য তারা হচ্ছে ডেডিকেটেড হওয়া উচিত, এবং তাদের এই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার জানেন শাহিন মজিদ, আপনার আওতায় 4টি জোনের কথা বলেন। আপনার জোনটা খুবই ব্যতিক্রম এবং খুব চ্যালেঞ্জিং জোন এবং এটা খুব আকর্ষণীয় জোন যেহেতু চট্টগ্রাম বন্দর আছে কিন্তু। আমি যেটা বলছিলাম যে ডেডিকেশন, তারা সবাই প্রশিক্ষিত, কিন্তু কারো মধ্যে যদি সেই ডেডিকেশন লেভেলটা না থাকে, আমরা যেটা বললাম 24/7 আমরা ডিউটিতে লোকজন নিয়োজিত থাকে, বিভিন্ন ধরনের চাপ, মানসিক শারীরিক বিভিন্ন চাপ থাকে, কিন্তু তাদের মধ্যে এই শত ব্যস্ততা কাজের চাপের মধ্যেও কিন্তু আমার লোকজন কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন অভিযানে, বিভিন্ন অনুসন্ধানে, বিভিন্ন কার্যক্রমে তারা সাফল্য নিয়ে আসছে। এই সবটাই সম্ভব হচ্ছে শুধুমাত্র আমার কোস্টগার্ডের পূর্বজনের সদস্যদের মানে দৃঢ় মনোবল এবং ডেডিকেশনের জন্য আমাকে এইটা অর্জন করতেই হবে, এটা আমার দায়িত্ব। কোস্টগার্ডে কি কোনো নারী সদস্য আছে জানা শাহিন মজিদ? বাংলাদেশ কোস্টগার্ডে নারী সদস্যদের অংশগ্রহণ কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কোস্টগার্ডে আছে এবং কোস্টগার্ডে উল্লেখযোগ্য সংখ্যক নারী কর্মকর্তা আছেন, এবং আমার পূর্বজেনেই কিন্তু বেশ কয়েকজন নারী কর্মকর্তা আছেন যারা চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমার নাবিকদের পরিবারের চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এছাড়াও তারা উপকূলীয় অঞ্চলে বিভিন্ন মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন। উপকূলীয় জনগণের খুব কাছ থেকে তাদেরকে সেবা শুশ্রূষা দেওয়ার চেষ্টা করেন। এছাড়াও আরও অন্যান্য নারী সদস্য যারা আছেন তারা আমাদের প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা বলেন, বিভিন্ন কাজে তারা তাদের দক্ষতার পরিচয় দিয়ে কিন্তু কোস্টগার্ড পূর্বজনে তাদের পেশাগত দক্ষতা প্রকাশ করছেন, এবং দিন দিন এই তাদের এই গুণাবলীর মাধ্যমে, এই প্রকাশের মাধ্যমে, তাদের দক্ষতার মাধ্যমে কিন্তু পুরুষদের পাশাপাশি নারী সদস্যরা কিন্তু সমভাবে তাদের যোগ্যতার মাপকাঠি যেটা বলেন যোগ্যতা দিয়ে যাচ্ছে এবং কোস্টগার্ডের ভাবমূর্তিকে আরো উজ্জ্বল করে তুলছেন। আপনি কি চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছেন প্রতিনিয়ত জান শাহিন মজিদ? এভরি ডে ইজ এ চ্যালেঞ্জিং ডে। প্রতিদিন আমাকে প্রতিনিয়ত বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করতে হয়, এবং এই সমস্ত চ্যালেঞ্জগুলো কিন্তু আমার এই যেটা বললাম ডেডিকেটেড সদস্য তারাই কিন্তু এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে কোস্টগার্ড পূর্বজনের সুনাম ধরে রেখেছে, এবং প্রতিদিন তারা সুনাম এক কথায় আপনার প্রশিক্ষিত জনবল থাকার কারণে একটা আপনি স্বস্তি পান এক স্বস্তি কথায়। পাচ্ছি। বাট তারপর কিছু চ্যালেঞ্জিং বিষয় অবশ্যই আছে, যেমন চট্টগ্রাম বহির্নোঙরে যে ছিচকে চুরিগুলো হওয়ার প্রবণতা আছে, সেটা দমিয়ে রাখা এটা একটা বড় চ্যালেঞ্জ। কোনো কারণে যদি একটা ফাঁক-ফোকর দিয়ে একটা জাহাজে ছিচকে চুরি হয়ে যায়, এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ। কখন কি হয়ে গেল? আমাকে সবসময় একটা তটস্থ থাকতে হয় এবং সতর্ক থাকতে হয় যেন এই এ আ অকারেস্টে যেন না হয়। তো এটা একটা বড় চ্যালেঞ্জ আমার জন্য। এই চ্যালেঞ্জের সাথে কিন্তু দেশের সুনাম জড়িত। এক্সাক্টলি। তো এটা আমার জন্য বড় একটা চ্যালেঞ্জ। না যদিও বা তাদেরকে আমরা মেনশন করি আসলে তারা ছোটখাটো বলে আমরা চিজকে চুর বলি। বাট আমরা কিন্তু গণমাধ্যমে বিভিন্ন পত্র-পত্রিকায় দেখি তাদেরকে জলদস্যু বলে তাদেরকে নাম দেওয়া হয়। এই যে ১ম এ যেটা বলেছি জলদস্যু এটা যে ব্যাপকতা, হ্যাঁ, এটা তো একটা আন্তর্জাতিক স্বীকৃত একটা অপরাধ। এটা মানে ইন্টারন্যাশনাল যেটা শাব্দিক ভাষায় বলে পাইরেসি বা পাইরেট। পাইরেট এবং পাইরেসি একটা বিশাল একটা ব্যাপক একটা কিন্তু ডেফিনিশন। সেই তুলনায় কিন্তু ওরা যেটা করে সেটা জাস্ট পেটি থেফট। আমরা বেশ কিছু আন্তর্জাতিক সমুদ্রে কিন্তু এরকম জলদস্যুদের উপস্থিতি আমরা দেখতে পাই। সেই জায়গায় আপনার জোনের কথা বলি, আপনার জোন বঙ্গোপসাগরে বলেন বা আপনার জোন তো এত ছোট না। এই একটা বড় একটা এলাকা। এই জায়গায় কোনো জলদস্যু ধরা পড়েছে এই মুহূর্তে? মানে দেশের হোক, আমাদের দেশীয় হোক বা দেশের বাইরে হোক? এ আমার জানা মতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এই ধরনের কোনো পাইরেসির ঘটনা কখনোই ঘটেনি। যেটা ঘটে মানে জাহাজকে আটক করে তাদেরকে এরকম কখনোই এরকম মানে জার্মানের কচি করে এই ধরনের কোনো ঘটনা মানে আমরা ছিটকে পাই। মানে যারা ছিচকে চুরি হয় আরকি। এটাই হয়তো বিভিন্ন সময় রিপোর্ট করে আ মানে ফুলিয়ে ফাঁপিয়ে এটা বড় আকারে করার চেষ্টা করে আরকি। তো যেটা বললাম যে ২০২১ সালের পর থেকে কিন্তু এই ছিচকে চুরির ঘটনা কিন্তু বাংলাদেশের মানে চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে এটা আমরা তো চাই ওদের ছিচকে চুরটাও না থাকুক। না থাকুক। তো এই যেটা বললাম আমরা প্রতিনিয়ত আ বিভিন্ন অপারেশন এই ছিচকে চুরটা কোথায় কারাই করে? মানে ট্রলারেই করে? মানে যারা জেলেদের একটা গোষ্ঠী করে? নাকি তারা কারা আসলে? তাদের পরিচয়টা যদি বলেন? এরা হচ্ছে যেটা বললাম কুতুবদিয়া থেকে পার্কি বিচ পর্যন্ত যে এই এলাকাটাই হচ্ছে আপনার যারা আ
তাদের মানে যুগ যুগ ধরে তাদের পেশাটাই এরকম। তারা চিত্রকূটটা কাঁদে মানে জাহাজে করে নাকি আসলে দর্শনার্থী পার্কি বিচের কথা বললেন? না, তারা ওই যে বাণিজ্যিক জাহাজগুলোতে করে। পানির জাহাজ বা ট্রলারে তো করে না। ট্রলারে খুব একটা করে না। ওরকম একটু এরকম আর এরকম কোনো আমি তথ্য পাইনি যে মানে সেক্ষেত্রে আপনারা যখন খবর পান, এই যে খবর তো অবশ্যই পান যেহেতু কোনো চিজকে তো মানে কোনো একটা জাহাজ আহত হলে তো আপনারা খবরটা সর্বপ্রথম পান। সেক্ষেত্রে আপনারা তড়িৎ গতিতে গিয়ে কি ব্যবস্থা নেন? চিত্রকূটের বিরুদ্ধে? আমরা ইমিডিয়েটলি ওই জাহাজের বোর্ডিং অপারেশন কন্ডাক্ট করাই যে তাদের কি চুরি হয়েছে না হয়েছে বা কখন হইলো এই সত্যতা যাচাই করার একটা প্রয়োজনীয়তা আছে। যে আদৌ ওই জাহাজে ছিটকে চুরি হয়েছে কি না নাকি ওই জাহাজের যারা ক্রু যারা ওয়াচম্যান তারা কি মানে যোগসাজশে এই কাজটা করেছে কিনা এটা আমরা সত্যতা যাচাইয়ের চেষ্টা করি প্রথমে। যদি এরকম দেখি যে এরকম আদতেই কিছু চুরি হয়েছে তাহলে আমরা চেষ্টা করি ওই ছিচকে যারা চুরি করেছে তাদেরকে ধরার জন্য এবং ওই মালামাল যারা যে কটা মালামাল চুরি করেছে তারা উদ্ধার করে আবার ওই জাহাজকে ফেরত দেওয়ার চেষ্টা করি। যাতে তারাও যেন স্বস্তি ফিল করে যেন আমাদের উপস্থিতির কারণে তারা তাদের মাল ফিরে পেয়েছে। কারণ এটা একটা আন্তর্জাতিক বিষয় বটে যে চোরটাকে ধরা বা তাদেরকে এরকম যদি চুরি বাড়তে থাকে বা হয়ে থাকে তাহলে এটা আমাদের জন্য একটা সুনাম বয়ে আনে না। এটা তাদের এটা আর পাশাপাশি আর কোনো চ্যালেঞ্জ আছে কি? মানে কিছু আরো কিছু চ্যালেঞ্জ আছে যেমন আন্তর্জাতিক জলসীমায় অনুপ্রবেশ করে বর্ষবর্তী দেশ থেকে বা আরো অন্য দেশ থেকেও দেখা যায় যে অনেক সময় অবৈধভাবে ফিশিং ট্রলার চলে আসে। যেহেতু বঙ্গোপসাগর কিন্তু মৎস্য সম্পদের দিক থেকে অনেক একটা উর্বর একটা জায়গা এবং প্রচুর মাছ আছে এখানে। তো সেই সুযোগে অনেক সময় বিদেশি ট্রলার আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে আমাদের জলসীমায় চলে আসে এবং তারা অবৈধভাবে মাছ ধরার চেষ্টা করে। এটা একটা চ্যালেঞ্জ। আবার যেটা বললাম প্রাকৃতিক দুর্যোগের সময় এবং দুর্যোগ পরবর্তীতে জানমালের হেফাজত করা, তাদেরকে রক্ষা করা এবং দুর্যোগ পরবর্তীকালীন সময়ে তাদেরকে মানে ইমিডিয়েট যে একটা সাপোর্ট দরকার সেটা চিকিৎসার সাপোর্ট হোক, ত্রাণ সহায়তা হোক বা জীবন রক্ষাকারী কোনো কাজ হোক। এটা কিন্তু সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছানো কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। তখন যদি সমুদ্রে জলোচ্ছ্বাস বা এরকম ঘূর্ণিঝড় হয় পরবর্তী সময় কিন্তু বিভিন্ন ধরনের প্রতিকূলতা থাকতে পারে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকতে পারে। আর মানে সঠিক জায়গায় পৌঁছানোটা একটা দুরূহ বিষয় হয়ে যেতে পারে। তো যেটা বললাম টাইমলি পৌঁছানো এবং তাকে সহায়তা প্রদান করা হচ্ছে বড় একটা চ্যালেঞ্জ। আমি যদি কারেক্ট টাইমে যদি তাকে হেল্পই করতে না পারি তাহলে দেখা তার জীবন হইতে পারে। তো সঠিক সময়ে পৌঁছানো, সঠিক ত্রাণটা তাকে দেওয়া, তার জীবন রক্ষা করা কিন্তু এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এই যে আন্তর্জাতিক জলসীমা মানে সংলগ্ন এলাকাগুলোতে আপনি আসলে কোনো সমস্যা দেখতে পান কিনা জনাব শাহীন মজিদ? আমরা কোস্ট গার্ডের সমুদ্রে উপস্থিতির কারণে আ অনুপ্রবেশের যে একটা প্রচলিত ব্যাপার ছিল সেটা অনেকাংশে কমে গিয়েছে প্রথমত। তারপরে যে সমস্ত মাঝে, মাঝে ২-১ টা অনুপ্রবেশ ঘটে সেটা কিন্তু আমরা আমাদের প্রযুক্তিগত আ আ ডিভাইস এবং ইকুইপমেন্ট ব্যবহার করে সার্ভেইলেন্স রেডার ব্যবহার করে কিন্তু আমরা তাদেরকে তৎক্ষণাৎ আ পিন পয়েন্টেড আ কোথায় আছে তারা আমরা নির্ধারণ করতে পারছি। এবং সেই অনুযায়ী কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করছি যারা তারা দ্রুত চলে যায় বা ওইসব এলাকাতে সংলগ্ন এলাকাগুলোতে আপনি কোনো সমস্যা দেখতে পান কিনা আসলে? সম আমরা খুব একটা বেশি সমস্যা ফেস করি না। আর যদি এরকম পাই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করি। যদি আমাদের ল এর মধ্যে যদি তারা পড়ে যায় তাহলে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করি। হ্যাঁ, একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই আপনাকে জনাব শাহীন মজিদ। আসলে তো পুরো বাংলাদেশে একটু সংস্কার চলছে, আধুনিকায়ন হচ্ছে, একটা জায়গা সম্প্রসারণ হচ্ছে, বিভিন্ন সংস্থা আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গায় এই সম্প্রসারণ, আধুনিকায়ন হওয়া, একটু ডিজিটালাইজ হওয়া, এই ছোঁয়াটা কি আসলে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনে আসলে লেগেছে কিনা? অবশ্যই বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠিত হয়েছে। বা আরো আধুনিকায়ন করার কোনো পরিকল্পনা আছে কিনা আপনার নেতৃত্বে? ৯৯ সালে কোস্ট গার্ডের যাত্রা শুরুর পর থেকে আজকে ২০২৫ প্রায় ৩০ বছর হয়ে গেছে। ইনিশিয়ালি যাত্রা শুরু করেছিল ৪ টা ছোট নৌবাহিনী থেকে ৪ টা জাহাজের মাধ্যমে। সেখানে বর্তমানে আমাদের ৪ টা অফশোর পেট্রোল ভেসেল, ১০ এর অধিক আইপিবি, এইচপিবি আছে এবং অসংখ্য আমাদের স্পিড বোট আছে যেগুলো স্টেট অফ দ্য আর্ট আপনার প্রযুক্তিগত দিক থেকে। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এবং উন্নয়নের কিন্তু কোনো সীমা নাই।
বাট এটা ডিপেন্ড করে আমরা কতটুকু সাপোর্ট পাচ্ছি সরকার থেকে। আবার আমাদের যে ফোর্সেস যে গোল আছে, আমাদের কোস্টগার্ড যে কোস্টগার্ড ডেভেলপমেন্ট গোল 2030, এটাকে সামনে রেখে কিন্তু আমরা আমাদের কোস্টগার্ডকে ধাপে ধাপে উন্নত করার আপনারা জানেন যে কোস্টগার্ডের যাত্রা শুরু হয়েছে 1995 সালে, আজকে 2025, এই 30 বছরে কিন্তু কোস্টগার্ডের ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। কোস্টগার্ড 1995 সালে কোস্টগার্ড যাত্রা শুরু করে মাত্র 4টা জাহাজ দিয়ে, তাও বাংলাদেশ নৌবাহিনী থেকে 4টা জাহাজ নিয়ে। আজকে বর্তমানে 4টা অফশোর পেট্রোল ভেসেল আছে আমাদের, প্রায় 15টার মতো ইনশোর পেট্রোল ভেসেল, এবং প্রায় 60-এর অধিক বিভিন্ন ধরনের স্পিড বোট আছে, যেগুলো আপনার প্রযুক্তির মানে মানে হাইলি ডেভেলপড প্রযুক্তি আমাদের এখানে বোটগুলোতে সংযোজিত আছে। তো সরকারের সদিচ্ছায় এবং আমাদের যে কোস্টগার্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট 2030, সেটাকে সামনে রেখে কিন্তু প্রতি বছর আমরা ধাপে 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 আমরা কোস্টগার্ড পরিবর্তন নিয়ে আসবে, আবিষ্কার করছি, এবং তারই অংশ হিসাবে কিন্তু কোস্টগার্ড পূর্বজন ও তারই মনে হয় আসলে আধুনিকায়ন হওয়া বা সরকারের একটা গুরুত্বপূর্ণ দৃষ্টি এই কোস্ট গার্ডের উপর থাকা খুব দরকার। অবশ্যই যে সমুদ্র এবং উপকূলীয় অঞ্চলে যে দায়িত্ব, এটা কিন্তু কোস্টগার্ডের উপরে বর্তায়। গুরুত্বপূর্ণ রাষ্ট্র, খুবই গুরুত্বপূর্ণ সরকার কিন্তু এই সমুদ্র কেন্দ্রিক, সমুদ্রের আশপাশে কোস্টগার্ডের কাজ এবং নৌবাহিনীর কাজ কিন্তু অনেকাংশে একটু পার্থক্য আছে। তো সেই দিক বিবেচনা করে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং সমুদ্র এলাকায় কিন্তু যে কোস্টগার্ডের উপর যে ন্যস্ত দায়িত্ব, সেটা কিন্তু করার জন্য 100% করার জন্য আমাদেরকে ওইভাবে ডেভেলপ করতে হবে। এবং আপনার যে প্রস্তুতি, সেই প্রস্তুতির সাথে কি সরকার যুক্ত আছে কিনা? সরকারের দৃষ্টিভঙ্গি কিন্তু অনেক পাল্টেছে। আগে দেশের জনগণ যে মেরিটাইম অ্যাওয়ারনেস যেটা ছিল না, এখন মেরিটাইম অ্যাওয়ারনেস জনগণের মধ্যে যেমন বৃদ্ধি পেয়েছে, সেই সাথে সরকারের যে ব্লু ইকোনমি, সেটাকে কেন্দ্র করে কিন্তু কোস্টগার্ডকে ডেভেলপ করার জন্য কিন্তু অনেক নানাবিধ পদক্ষেপ সরকার গ্রহণ করেছে। এবং যেটা বললাম কোস্টগার্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট 2030, সেটাকে সামনে রেখে কিন্তু কোস্টগার্ডের আধুনিকায়ন, সেটা জলযান হোক, সেটা প্রশিক্ষণ হোক, সেটা বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট হোক, স্যাটেলাইট নির্ভর হোক, এই ধাপে ধাপে আধুনিকায়ন কিন্তু হয়ে আসছে। এবং তারই ফলশ্রুতি যেটা বললাম যে কোস্টগার্ডের আপনাদের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে দিনই থেকে আজকে কিন্তু আজকের এই বর্তমান অবস্থা 4টা ওপিবি, প্রায় 15টার অধিক আমাদের আইপিবি আছে, এবং অনেক প্রায় 60-র অধিক 60-এর অধিক আমাদের বিভিন্ন ধরনের স্পিড বোট আছে। এখন তো আপনাকেও এই মুহূর্তে উপকূলীয় বাসীর জনগণরাও দেখছে, তো তাদের উদ্দেশ্যে যদি বলতেন, তাদের সাথে তাদেরকে নিরাপত্তা দেওয়া এবং তাদের থেকে সহযোগিতা চাওয়া বা একসাথে সমন্বয় করে কাজ করা, সবকিছু মিলিয়ে উপকূলীয় বাসীর উদ্দেশ্যে যদি এই মুহূর্তে কিছু বলতেন, না তারা আপনার দিকে তাকিয়ে আছে। প্রিয় উপকূলবাসী, আপনারা এই দেশের গর্বিত নাগরিক। উপকূলের প্রহরীরা কেবল সমুদ্র নয়, আপনাদের জীবন ও সম্পদেরও নিরাপত্তার বিধানে অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশ কোস্টগার্ড সবসময় আপনাদের পাশে ছিল এবং থাকবে। আমরা উপকূলীয় জলসীমায় চোরাচালান, মাদক পাচার, জলদস্যুতা ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিরলসভাবে কাজ করছি, যেন আপনারা নিরাপদে ও নিশ্চিন্তে জীবনাপাত করতে পারেন। তবে উপকূলের নিরাপত্তা শুধু বাহিনীর একক দায়িত্ব নয়, এটি আমাদের সম্মিলিত কর্তব্য। আপনাদের সহযোগিতা ছাড়া এই অঞ্চলকে নিরাপদ রাখা সম্ভব নয়। তাই যদি কখনো কোনো সন্দেহজনক নৌযান, অপরিচিত ব্যক্তি বা বিপজ্জনক কিছু লক্ষ্য করেন, দয়া করে নিকটবর্তী কোস্টগার্ড স্টেশন অথবা জরুরি সেবা নাম্বার 16111 এ যোগাযোগ করুন। আপনার একটি ফোন কল অনেক বড় বিপদ ঠেকাতে পারে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, উপকূলে প্রতিটি মানুষ যেন নিরাপদে থাকেন, প্রতিটি পরিবার যেন শান্তিতে বসবাস করতে পারে। চলুন, নিরাপত্তা ও উন্নয়নের এই অভিযানে আমরা একসঙ্গে পথ চলি। আসলে আমরা তো দেখি বিভিন্ন বাহিনীতে বা বিভিন্ন সরকারি যেসব প্রতিষ্ঠান আছে, রাষ্ট্রের যে প্রতিষ্ঠান আছে, আমাদের ছাত্ররা বা যারা চাকরি প্রত্যাশী আছে, তারা চাকরি করতে চায়, যেমন কি সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন। সেক্ষেত্রে কোস্ট গার্ডের দিকে যারা আপনার তরুণরা যারা মানে পরীক্ষায় পাশ করে শিক্ষা জীবন শেষ করে যাতে আপনাদের প্রতিষ্ঠানকে বেছে নিবে, তারা তাদের উদ্দেশ্যে যদি বা তারা কেন বেছে নিবে বা তাদের উদ্দেশ্যে যদি আপনার যারা তরুণরা আছে তাদের উদ্দেশ্যে যদি তারা এই মুহূর্তে তারাও দেখছে আপনাকে, তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো কথা থাকে।
প্রিয় তরুণ বন্ধুরা, তোমরা যারা দেশকে ভালোবাসো, সেবার মানসিকতা ধারণ করো এবং সমুদ্রের বিশালতায় বাংলাদেশ কোস্টগার্ড তোমার জন্য একটি চ্যালেঞ্জিং, সম্মানজনক এবং গর্বের ক্যারিয়ার হতে পারে। এই বাহিনী শুধু একটি চাকরি নয়, এটা দায়িত্ব, দেশপ্রেম, নেতৃত্ব ও আত্মত্যাগের প্রতীক। তোমরাই আগামী দিনের গার্ডিয়ান অ্যাট সি। এই দায়িত্ব তোমাদের হাতেই তুলে নিতে হবে। তোমাদের কাছে আমাদের আহ্বান, এগিয়ে আসো, দায়িত্বশীল নাগরিক হিসাবে নিজেদের প্রস্তুত করো। সমুদ্রের অতল গভীরতা ও দেশের আকাশ ছোঁয়ার স্বপ্ন তোমার অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ কোস্টগার্ডে তোমাকে স্বাগত। তোমার সাহস, দক্ষতা ও দেশপ্রেমের উপরই গড়ে উঠবে আগামী নিরাপদ উপকূল। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আসলে বাংলাদেশ নদীমাতৃক দেশ, এটা খুব ছোট। এই আসলে সীমিত সম্পদ দিয়ে এত বিশাল একটা জলরাশি, একটা সমুদ্র রক্ষা করতে হয়, আপনাদের অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয় প্রতিদিন। আসলে তো আপনাদের মানে চতুর্মুখী কাজ, শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গাতে নয়, নানান কাজে ব্যস্ত থাকতে হয়। সেই ব্যস্ততার সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, খুবই গুরুত্বপূর্ণ একটি বাহিনী, যেটা নিঃশব্দে নিরলসভাবে কাজ করে আছে আমাদের সমুদ্র সম্পদ রক্ষা করার কাজে এবং উপকূলীয় রক্ষণাবেক্ষণের কাজে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত কোস্টগার্ড। এবং উক্ত অনুষ্ঠানে আসলে পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের সম্মানিত কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শাহিন মজিদ। আসলে তার মুখ থেকে আমরা জেনে নিলাম এই উপকূলের প্রহরী, আসলে তারা যে উপকূলকে রক্ষা করার জন্য, উপকূলের সুন্দর শান্তিময় একটা উপকূল করার জন্য, পাশাপাশি সমুদ্র সম্পদকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত যে তারা চ্যালেঞ্জের মোকাবেলা করে যাচ্ছে এবং বিশেষত বাংলাদেশের আমাদের রাষ্ট্রে খুবই ভয়ানক বেদিতে রূপান্তর হচ্ছে, সেটা হচ্ছে মাদক। এই মাদক নির্মূলে যে প্রতিনিয়ত তাদের অর্জন, আমরা আসলে খুব আনন্দদায়ক, আমরা খুব স্বস্তি পাই, তাদের প্রতি একটা বিশ্বাসও চলে আসে। এই যে ক্যাপ্টেন মোহাম্মদ শাহিন মজিদের নেতৃত্বে আমাদের পূর্ব অঞ্চলে যে উন্নয়নটুকু, যে অভিযানটুকু হচ্ছে, আরও অভিযান হবে, আরও মাদক আটক হবে, আরও অনুপ্রবেশ যারা করে তারা আটক হবে এবং একটা উপকূল এবং সমুদ্রের মাঝে একটা শান্তি হোক, সেটা আমরা সকলে প্রত্যাশা করি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টলা এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM Steel। Spell magic. MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস, যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা
পাল্টে যাচ্ছে প্রতিদিন। জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM স্টিল। Spell magic. MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা।